সো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথ 4.2 এর ম্যাথগুলা, অর্থাৎ এই অধ্যায়ের নাম পলিনোমিয়ালস, যেটাকে বলা হয় বাংলায় বহুপদী বা পলিনোমিয়াল এক্সপ্রেশন, বহুপদী সমীকরণ। 4.1 অধ্যায়টা আমাদের কমপ্লিটলি শেষ হয়ে গেছে, এখন আমরা 4.2 শুরু করব। 4.2 শুরু করার আগে তোমাদের কিছু কথা আমি একটু বলে নিতে চাচ্ছি। সেটা হলো 4.2 অধ্যায়টা ইম্পর্টেন্ট, তবে এই অধ্যায় থেকে সচরাচর খুব কম অঙ্ক পরীক্ষা আমাদের আসে। সো আমি তোমাকে কিছু স্পেসিফিক অঙ্ক করে দিব এই অধ্যায় থেকে, যে অঙ্কগুলো তোমরা যদি একটু ভালোভাবে করতে পারো তাহলে সামহাও যদি এই অঙ্কগুলো পরীক্ষা আমাদের আসে তারপরে যেন তোমরা এটা করতে পারো। ওকে, সো আমরা এই অধ্যায় শুরু করে দিব এখন। কিন্তু এই অধ্যায়টা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হলো ত্রিঘাত সমীকরণ। আমরা এর আগে অধ্যায়ে যেটা আলোচনা করছিলাম সেটা হলো দ্বিঘাত সমীকরণ। তার স্ট্রাকচারটা ছিল এরকম: ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক এই সমীকরণটার উপর বেস করে কিন্তু আমরা সবকিছু করছি। এরকমই দেখতে ত্রিঘাত সমীকরণ, সেটা হলো ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে কিন্তু আগেটার মতো যেরকম এখানে তিনটা পদ ছিল, এটা হলো চতুর্পদ বিশিষ্ট একটা সমীকরণ, এবং এখানে সর্বোচ্চ পাওয়ার 3, এটাকে বলা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। একই রকম ভাবে চতুর্ঘাত সমীকরণ হতে পারে, সেটা ax to the power 4 bx cube cx square plus dx plus e equal to 0। সো আমি আর অত ঘাতের মধ্যে আসবো না, কারণ ত্রিঘাত সমীকরণটা তোমাদের এই অধ্যায়ের মধ্যে মেইনলি ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, তবে একটা দুটো অঙ্কের মধ্যে আমি চতুর্ঘাত সমীকরণকেও পাইছি। সো কি কি বিষয় আমরা জানতে হবে, যেমন এই সূত্রটার উপর বেস করে, মানে এই যে আমাদের সমীকরণটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর উপর বেস করে কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা শিখছিলাম। অর্থাৎ এখান থেকে আমরা কিছু মূল নির্ণয় করা শিখেছিলাম, এবং সেই মূলগুলোর আমরা যোগফল নির্ণয় করছিলাম, মূল দ্বয়ের গুণফল নির্ণয় করছিলাম, সেখান থেকে মূলগুলোর সাহায্যে আমরা সমীকরণ নির্ণয় করা শিখছিলাম। অ্যাকচুয়ালি এই অধ্যায়ের মধ্যে আমরা ঠিক সেগুলাই শিখবো। ওই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো শিখে আসছি এই অধ্যায়ের মধ্যে ঠিক সেগুলোই শিখবো। টুকটাক কিছু অতিরিক্ত জিনিস আমাদের যুক্তিতে চলে আসবে, সেগুলো আমরা এখন জানবো। তবে ওভারঅল আমরা এখন শুরু করে দিচ্ছি বিষয়গুলো। সো আমরা এখন যে অধ্যায়টা করতেছি সেটা হায়ার ম্যাথে 4.2। ওকে, তো আমি একদম প্রথম থেকে শুরু করব, বেসিক দেওয়া। এট ফার্স্ট, ত্রিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, এটা জেনারেল ইকুয়েশন। ওকে, এখন এখানে কথা হচ্ছে যে এখান থেকে তোমাকে কিছু কিছু বিষয় বের করা শিখতে হবে। সেটা হলো ত্রিঘাত সমীকরণ থেকে তিনটা মূল পাওয়া যাবে, কারেক্ট? একটা হলো আলফা, একটা বিটা, আর একটা গামা। ওকে, আমি আবারও বলতেছি, দ্বিঘাত সমীকরণ থেকে সবসময় আমরা সেখান থেকে দুইটা মূল পাইতাম, একটা আলফা একটা বিটা আমরা কল্পনা করেছি। আর ত্রিঘাত সমীকরণ থেকে আমরা তিনটা মূল পাবো, আলফা, বিটা এন্ড গামা। এই আলফা, বিটা, গামা নিয়ে আমাদের অনেক কিছু এখন জানতে হবে। ফার্স্ট যে বিষয়টা আমরা জানবো সেটা হলো মূল ত্রয় এর যোগফল। মূল ত্রয় মানে কি? তিনটা মূলকে যোগ করা হচ্ছে, সেটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু সেম সূত্র মাইনাস বি বাই। তবে এটা হলো ত্রিঘাত সমীকরণ লেভেলে প্রযোজ্য। দ্বিঘাত সমীকরণের সূত্রগুলো তোমরা এখানে ইউজ করতে পারবে না, বা এখানকার সূত্রগুলো ওখানে ইউজ করতে পারবে না। এই জন্য তোমাকে সমীকরণটাকে মেইনলি চিনতে হবে যে কোনটা কোন সমীকরণ। এরপরে দুই নম্বর যে সূত্র জানতে পারবা সেটা হলো এই মূলগুলার একে অপরের, যেটাকে বলা হয় পাশাপাশি গুণফলের যোগফল। ব্যাপারটা এরকম: আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই। অর্থাৎ একটা মূলের সাথে আরেকটা মূল গুণ, আরেকটা মূলের সাথে আরেকটা মূল গুণ, আরেকটা মূলের সাথে আরেকটা মূল গুণ, তাদের আবার যোগফল। এন্ড তিন নম্বর যে সূত্র জানতে পারবা সেটা হলো মূল ত্রয়ের এর গুণফল, তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই। এই তিনটা কন্ডিশন তুমি যদি ভালো করে মাথায় রাখতে পারো তাহলে এই অধ্যায়ে যে অঙ্কগুলো করবো ওভারঅল সবগুলো অঙ্কই তুমি বুঝতে পারবা যে কোথায় কি করা হচ্ছে কি না করা হচ্ছে। আমি আবারও বলতেছি যে আগের অধ্যায়ের সাথে এই অধ্যায়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হলো আগের অধ্যায়ে দ্বিঘাত সমীকরণ ছিল, সেখান থেকে দুইটা মূল কল্পনা করেছিলাম আলফা এন্ড বিটা, দেন সেখান থেকে মূলদের যোগফল মূলদের গুণফল বের করে আমরা ওভারঅল আরেকটা সূত্র ইউজ করেছিলাম, পিথাগোরাসের সূত্র ইউজ করার মাধ্যমে পুরো অধ্যায়ের মূল কাহিনী কমপ্লিট হয়ে গেছে। এই অধ্যায়টার মধ্যে একটু চেঞ্জ, সেটা হলো এখানে এই অধ্যায়ের মধ্যে তোমরা ত্রিঘাত সমীকরণ সম্পর্কে জানতে পারবা, যা তোমরা দেখতেই পাচ্ছ একটা জেনারেল ইকুয়েশন ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এই ইকুয়েশন সাপেক্ষে এখান থেকে তিনটা মূল বিবেচনা করা হয়, একটা আলফা বিটা গামা। সেই তিনটা মূল সাপেক্ষে
যখন তুমি কোনো একটা সমীকরণ তৈরি করতে যাবা তখন তোমাকে এই তিনটা উপাদানকে কাজে লাগবে। একটা হলো তিনটা মূলের যোগফল, আরেকটা হলো এক পাশাপাশি মূলদ্বয়ের গুণফল তার সমষ্টি, আরেকটা হলো তিনটা মূলেরই গুণফল। সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সেম এই যে মাইনাস বি বাই এ, আবার আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা তাদের সমষ্টি ইকুয়াল টু সি বাই এ, আরেকটা হলো আলফা ইনটু বিটা ইনটু গামা, তিনটার গুণফল ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। সো এই তিনটা কন্ডিশন খেয়াল রাখতে পারলে মোটামুটি আমরা সমস্ত ইকুয়েশন সলভ করতে পারবো। এখন এছাড়া আমাকে এখন মেইনলি এই তিনটে ইকুয়েশনের সাহায্যে আমরা কিভাবে করে একটা সমীকরণ তৈরি করতে পারবো, কিভাবে করে ত্রিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো, সেই ত্রিঘাত সমীকরণের সূত্র তোমাকে আমি এখন লিখে দিচ্ছি। ইকুয়েশনস, তো এখানে যে সূত্র তোমাকে ব্যবহার করতে হবে সেটা হলো এক্স কিউব মাইনাস মূল তিনটার যোগফল ইনটু এক্স স্কয়ার। মূল তিনটার যোগফল কত? আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু এক্স স্কয়ার। ওইরকমই কিন্তু সূত্রগুলো চলে আসতেছে, প্লাস মূল একে অপরের সাথে গুণফলের যোগফল, তার মানে আলফা বিটা বিটা গামা গামা আলফা ইনটু এক্স মাইনাস আলফা ইনটু বিটা ইনটু গামা, আলফা ইনটু বিটা ইনটু গামা ইকুয়াল টু 0। বুঝতে পারছো? যেমন আমরা এর আগের যে অধ্যায়টা করছিলাম সেখানে আমরা কি শিখছিলাম, সেটা ছিল সূত্রটা এরকম এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা কার সমীকরণ ছিল? দ্বিঘাত সমীকরণে। সেটা ছিল a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সমীকরণ তৈরি করা শিখছিলাম না, মূলদ্বয় যোগফল মূলদ্বয় গুণফল বের করার মাধ্যমে। ওই বিষয়টাই শুধুমাত্র একটু মডিফাই করে ত্রিঘাত সমীকরণের বেলায় লাইনটা একটু অন্যরকম। দেখো একটু বড় একটা সমীকরণ দেখা যাচ্ছে, x কিউব মাইনাস, যেহেতু ত্রিঘাত তার মানে কিউব থাকবে, x কিউব মাইনাস তিনটা মূলের যোগফল ইনটু x স্কয়ার প্লাস এই যে মাঝখানে সেকেন্ড যে লাইনটা আছে অর্থাৎ পাশাপাশি মূলদ্বয় গুণফলের যোগফল ইনটু x মাইনাস মূল ত্রয়ের গুণফল। মূল ত্রয় মানে কি তিনটা মূলকে গুণ করতেছি, আলফা ইনটু বিটা ইনটু গামা ইকুয়াল টু 0। এটা আমাদের একদম এই সূত্রটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো ইকুয়েশন তৈরি করতে পারবো। এই সূত্রটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো আগের অধ্যায় এবং এই অধ্যায়টার মধ্যে কম্পেয়ার করলে পরে কিন্তু প্রায় বিষয়গুলো কিন্তু চলে আসছে। কি কি বিষয় চলে আসছে সেখান থেকে আমরা জানতে পারছিলাম এটা হলো দ্বিঘাত সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ। দেখতে প্রায় সেম, জাস্ট খালি একটা পদ এখানে বেশি। আর এরপর আমরা জানতে পারছিলাম সেখান থেকে মূলদ্বয় কল্পনা করা হয় আলফা ইনটু বিটা, যা তোমরা এখান থেকে মূল বিবেচনা করলে পরে এটা বুঝতে পারছিলা। সেখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল বের করছিলাম, এখানেও কিন্তু সেটাই, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয় গুণফল। আরেকটা বিষয় যেটা নতুন, ত্রিঘাত হওয়ার কারণে পাশাপাশি মূলদ্বয়ের যোগফল পাশাপাশি মূলদ্বয়ের গুণফলের যোগফল। ওকে, সো এই তিনটা বিষয়ের উপর আমরা বেস করে আমরা সেখান থেকে সমীকরণ তৈরি করা শিখলাম, ঠিক যেরকম আলফা বিটার উপর বেস করে আমরা এর আগের অধ্যায়ে তার জেনারেল ইকুয়েশন তৈরি করার সূত্রটা আমরা শিখেছিলাম। বিষয়টা প্রায় সেম। এখন এই বিষয়গুলো সবকিছু লিখে রাখবা। এছাড়া আরো কিছু বিষয় তোমাকে একটু জানতে হবে, সেই বিষয়গুলো তোমাকে আমি এখন একটু জানাবো। আরো যেগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এখন যে টপিকটা আলোচনা করব সেটা হলো যদি ত্রিঘাত সমীকরণ সমান্তর প্রগমন হয়। প্রগমন বলতে আমরা আসলে কি বুঝি? প্রগমন বলতে একটা ধারাবাহিকতা, একটা সিকোয়েন্স বোঝানো হয়। অর্থাৎ এই কন্ডিশনগুলো তোমাকে খুব ভালো করে খেয়াল রাখবে। আমি কিছু কন্ডিশন তোমাকে এখন লিখে দিব, এই কন্ডিশনগুলো তুমি ভালো করে খেয়াল রাখবে। যদি কন্ডিশনগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি মূলত সেখান থেকেই তোমাদের দিয়ে দিচ্ছি। সবগুলো লাগবে না, বইয়ের মধ্যে তো অনেক কন্ডিশন দেওয়া আছে, আমি কিছু নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিচ্ছি যেগুলো তোমার হয়তো বা কাজে লাগতে পারে। এই কন্ডিশনগুলো একটু ভালো করে খাতার মধ্যে অধ্যায়ের শুরুতেই প্রথমে লিখে রাখবা। এক নম্বর যে সূত্র সেটা আমি লিখে দিব, সমান্তরাল প্রগমনে থাকলে ত্রিঘাত সমীকরণের বেলা এটা সমান্তর প্রগমনে থাকলে, আরেকটা হলো গুণোত্তর প্রগমনে থাকলে। ওই ধারা পড়ছিল না, ওইরকম একটা ব্যাপার, সমান্তর ধারা গুণোত্তর ধারা, দুটো জন্য পৃথক দুটো সূত্র আছে। একটা হলো আলফা মাইনাস বিটা আলফা এন্ড আলফা প্লাস বিটা, এই তিনটা আলফা মাইনাস বিটা আলফা এন্ড আলফা প্লাস বিটা, এই তিনটা কিন্তু মূল। অর্থাৎ যদি কখনো কোনো অঙ্কের মধ্যে তুমি কন্ডিশন দেখো যেখানে একটা ত্রিঘাত সমীকরণ সমান্তর প্রগমনে আছে,
সমান্তর ধারা এটা বিলং করতেছে, সেক্ষেত্রে তাদের মূল তিনটা হবে আলফা মাইনাস বিটা, আলফা অ্যান্ড আলফা প্লাস বিটা, আর কিন্তু না, এই তিনটাই। এখন যদি দেখো কখনো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যেটা কিনা গুণোত্তর প্রগমনের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে সূত্রটা এরকম হবে আলফা বাই বিটা আলফা অ্যান্ড আলফা বিটা, এই তিনটা বিষয়। আমি আবারও বলতেছি, যদি সমান্তর প্রগমনে হয় তাহলে আলফা মাইনাস বিটা, আলফা অ্যান্ড আলফা প্লাস বিটা, এই তিনটা মেন মূল থাকবে। আর যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে এই তিনটাকে আমরা মেন মূল হিসেবে বিবেচনা করব, একটা আলফা বাই বিটা, একটা আলফা, একটা আলফা বিটা। সো এই কন্ডিশনগুলো খেয়াল রাখবা যে কোশ্চেনটার মধ্যে সমান্তর প্রগমন বলছে নাকি গুণোত্তর প্রগমন বলছে। এরপরে তোমাকে আমি একটা বিষয় সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো সিমেট্রিক এক্সপ্রেশন, যেটাকে বলা হয় প্রতিসম রাশি। এই প্রতিসম রাশি বলতে কি বোঝায় এটা আমি মুছে দিচ্ছি, এই কন্ডিশনগুলো লিখে রাখবো, আমি আরো কিছু কন্ডিশন লিখে দেবো একটু পরে। দেখা যাক সিমেট্রিক এক্সপ্রেশন বা প্রতিসম, প্রতিসম শব্দের কথার এটার অর্থ ওয়ার্ডটা কি বলতে পারো? প্রতিসম বলতে কি বোঝায়? প্রতিসম বলতে বোঝায় সব দিক থেকে এটা সমান, যেভাবেই করা যাক না কেন বেশি বেশি এরকমই হবে। ধরো একটা দ্বিঘাত সমীকরণ, এর মূল দ্বয় আলফা বিটা গামা, তিনটা মূল আলফা বিটা গামা, যেহেতু দ্বিঘাত সমীকরণের কথা হচ্ছে। এখন একটা রাশি কথা কল্পনা করে দেখো, ধরো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। ওকে, আমি আবারও বলতেছি, ধরে নাও একটা দ্বিঘাত সমীকরণের মূল তিনটা আলফা বিটা গামা, যেটা কিনা একটা রাশিকে সাথে আমি যুক্ত করতে চাই, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। এইখানে যদি আমি আলফা এবং বিটার অবস্থান পরিবর্তন করি, বিষয়টা এরকম যে ধরো এখানে আলফা বিটা আছে, আমি যদি এখানে বিটা আলফা যদি বসাই, অর্থাৎ আমি যদি বিষয়টাকে এভাবে করে লিখতে চাই, তোমরা যে ফাংশন অফ এক্স অঙ্কগুলো করছো না, আমি একটু তোমাকে গুছিয়ে শিখাচ্ছি। ধরো এটা আমাদের ফাংশন অফ এক্স বা ফাংশন অফ আলফা বিটা গামা, এটা ওকে ফাংশন দিয়ে বোঝাই, খুব সুন্দর লাগবে তাহলে বুঝতে। আচ্ছা, যার একটা সমীকরণ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, যদি তুমি এখানে ফাংশন অফ বিটা গামা আলফা বসাও, তাহলে আলফার স্থানে বিটা, বিটার স্থানে গামা, গামার স্থানে আলফা বসাবে এখানে, তাই তো? আলফার স্কয়ারে বিটা বসাও, বিটা স্কয়ার, গামার বিটার স্থানে গামা বসাও, গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। দেখো দেখি ঘুরে ফিরে সেই একই আসলো না? একই কিন্তু সমীকরণটা, আবার যখন সাজায় লাগবে তখন তো একই আসবে। সেম ভাবে তুমি যদি এখানে ফাংশন অফ কি বলে এটাকে, তুমি গামা বিটা আলফা যেভাবেই বসাও না কেন, ঘুরিয়ে ফিরে তুমি যেখানে যেভাবে বসাও না কেন, অ্যাটলিস্ট দুইটা মানকে, অ্যাটলিস্ট কোন একটা দুইটা মূলকে যদি পরিবর্তিত করে যদি পুনরায় ঠিক আগের রাশিটাই পাওয়া যায়, তখন সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন, যেটাকে বলা হয় প্রতিসম রাশি। কি বলা হয়? প্রতিসম রাশি বলা হয়। বিষয়টা খেয়াল রাখবা। এই প্রতিসম বিষয়টা অনেকেই 9-10 লেভেলে পড়ে আসছো তোমরা, ওই যে চক্রক্রমিক রাশি কনসেপ্টটা পড়ছিল না, অনেকটা এরকম। তবে চক্রক্রমিক রাশিটা একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে এটা রাউন্ড করতে থাকে, তোমার এ বি বি সি সি এ একটা রাউন্ড করতে থাকে, এটা অনেকটা ওইরকম। প্রতিসম ব্যাপারটা হলো কাছে যেভাবে বসানো না কেন মূলগুলোকে ঠিক আগের রাশিটাই পাওয়া যাবে। এখানে তুমি যখন মানটাকে বসাবো, তাহলে গামা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, মেন রাশিটাকে তুমি ঘুরে ফিরে পাইলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। এই জন্য এই টপিকগুলোর নাম হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক এক্সপ্রেশন। এরপর তোমাদের আমি এখন একটু সামেশন সম্পর্কে কিছু কন্ডিশন লিখে দেব, এই কন্ডিশনগুলো তোমার খুব কাজে লাগবে। সামেশন মানে তো জানোই সমষ্টি, কিন্তু সামেশনের প্রতীক তো তোমরা আশা করি এটা জানো, এই যে এটা হলো সামেশনের প্রতীক, কাট করে এম লেখা, এরকম প্রতীক তোমরা এর আগেও 9-10 লেভেলে শিখে আসছো। এখন আমি একটা বিষয়ে দেখাচ্ছি যে কন্ডিশনগুলো এক এক করে লিখে দিচ্ছি। কখনো কখনো কোনো অঙ্ক করতে গিয়ে তুমি সামেশন a স্কয়ার পাবা, এর অর্থ তিনটা মূল দ্বিঘাত সমীকরণের জন্য সবকিছু প্রযোজ্য, সেক্ষেত্রে এর অর্থটা দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তবে যদি এটাকে সামেশন a স্কয়ার লেখা না থাকে, সামেশন b স্কয়ার লেখা থাকে, তার অর্থ কিন্তু ঠিক এটাই দাঁড়াবে। যদি কখনো এখানে সামেশন c স্কয়ার লেখা থাকে, তার অর্থ কিন্তু ঠিক এটাই দাঁড়াবে। অর্থাৎ যেভাবে বলি না কেন বিষয়টা আসলে একই, অর্থাৎ তাদের স্কয়ারের তিনটার ফলাফলের সমষ্টি সবসময় তিনটা হবে, তিন পদ পর্যন্ত যেতে থাকে, মানে যতগুলো এটা হয় আর কি। আমি আরো কিছু কন্ডিশন লিখে দিব, তোমাদের খুব কাজে লাগবে।
ধরো কোথাও সামেশন এবি লেখা আছে, এর মানে তোমাকে বুঝতে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এই ঠিক এরকম একটা কন্ডিশনকে ফলো করে আমরা 6.2 তে ত্রিকোণমিতি ফার্স্টের একটা অঙ্ক করছিলাম, তোমাদের হয়তো বা খেয়াল আছে কিনা অঙ্কটার কথা। সেখানে সামেশন সাইন এ এরকম একটা রাশি ছিল, মোটামুটি শেষের দিকে একটা অঙ্ক ছিল, এরকম একটা অঙ্ক তোমরা করতে গেলে হয়তো বা সেটা পাবা নেক্সট টাইম খুঁজতে গেলে। ধরো কোথাও লেখা আছে সামেশন এ কিউব লেখা আছে, তাহলে তার অর্থ কি দাঁড়াবে বলো দেখি? সিম্পল ব্যাপার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। যদি কখনো তুমি দেখো যে তোমার লেখা আছে সামেশন 1/a, এর অর্থ কি দাঁড়াবে? 1/a কিউব, সরি 1/a লেখা আছে, তাহলে এর অর্থ দাঁড়াবে 1/a প্লাস 1/b প্লাস 1/c। অথবা ধরো কোথাও লেখা আছে সামেশন a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর অর্থ তোমাকে বুঝে নিতে হবে যে এখানে a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a কে তারা মিন করতেছে। আরেকটা কন্ডিশন লিখে দিব, এটা একটু বড় টাইপের, এটা সবকিছুই তোমাদের লেভেলে আছে। সেম ভাবে যদি এখানে স্কয়ার থাকতো, সামেশন a মাইনাস b যদি স্কয়ার থাকতো, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় তুমি খালি স্কয়ার দিতে, কিউব থাকলে কিউব দিতে, এখানে পাওয়ার 4 থাকলে সব জায়গায় পাওয়ার 4 দিতে। মানে সামেশন যে কোনো একটা থাকতে পারে, সব সময় কিন্তু এটা ভাবা যাবে না যে প্রথমটাতেই মনে হয় সামেশন থাকবে। এই লাইনটাতে তোমার সামেশন a 1/a না লেখা থাকে, সামেশন 1/c লেখা থাকতে পারে, তার অর্থও এই তিনটার যোগফলকেই বোঝাবে। খেয়াল রাখবা, এখানে সামেশন a কিউব মানে তুমি বুঝতাছো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কখনো কখনো এখানে সামেশন b কিউব লেখা থাকতে পারে, তখনও তোমাকে সামেশন b কিউব প্লাস c কিউব প্লাস a কিউব লিখতে হবে। ওকে, এখানে সামেশন ab লেখা আছে, তাই দেখে তুমি ab প্লাস bc প্লাস ca লেখলা। কখনো কখনো এখানে সামেশন bc লেখা থাকতে পারে বা ca লেখা থাকতে পারে, তখন তোমাকে লিখতে হবে ca প্লাস bc প্লাস ab, যেভাবে হোক না কারে কি লাইনটা তোমাকে লিখতে হবে। এখন আরেকটা লাইন দেখা দেবো, সেটা হলো সামেশন, ধর তোমার লেখা আছে ab স্কয়ার, এই লাইনগুলো একটু জটিল টাইপের হয়, সামেশন ab স্কয়ার লেখা আছে, এর অর্থ যেটা দাঁড়াবে ab স্কয়ার প্লাস a স্কয়ার b, এরপরে আমি আসবো b স্কয়ার c প্লাস bc স্কয়ার, এরপর আরেকটাতে আসবো c স্কয়ার a প্লাস c a স্কয়ার। ওই তোমার চক্রক্রমিক রাশির মতো লাইনটা আসতেছে a b b c c a b স্কয়ার লেখা আছে, a b স্কয়ার প্লাস a স্কয়ার b, b স্কয়ার c প্লাস bc স্কয়ার, c স্কয়ার a প্লাস c a স্কয়ার। যদি কখন এখানে a b স্কয়ার লেখা না থাকে, b স্কয়ার c লেখা থাকে, তারপর তোমাকে এই পুরাটাকেই লিখতে হবে, তার পুরা চক্রের মধ্যে যে যেখানে আছে সবাইকেই লিখতে হবে। এই কন্ডিশনগুলো তোমার খুব একটু লিখে রাখবো ভালো করে, এই কন্ডিশনগুলো তোমার কাজে লাগতে পারে। হয়তো এই কন্ডিশনগুলো সবগুলো কন্ডিশন তোমার অঙ্ক করতে গেলে এর অধ্যায়ে কাজে লাগবে না, কিন্তু ইন ফিউচারে তোমার এই কন্ডিশনগুলো খুব কাজে লাগতে পারে। ঠিক এরকম ভাবে আরো অনেক কিছু তুমি হাজারো রাশি তৈরি করতে পারো নিজের মতো করে, যেটা বললাম যে এখানে তুমি এখানে লিখে ফেললে a কিউব b কিউব, তাহলে লাইনটা ওভাবে করে সারা জীবন চলবে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব d কিউব, এভাবে চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। তবে সেটা তিনটা হবে, আর এখানেও কিন্তু আসলে তিনটাই লিখছি, বাট এখানে একটা দি স্কয়ার আছে, একটা দি স্কয়ার নাই, এর জন্য আলটিমেটলি 6টা চলে আসছে। 1 2 এ দেখো দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, তার মানে সেই তিনটাই মানে 6টাই চলে আসছে। যাই হোক, তাহলে এগুলো লেখা তোমার সামেশনের কাহিনীটা, আর তেমন কোনো কন্ডিশন নাই। তবে চতুর্ঘাত সমীকরণের জন্য এখানে যেরকম লিখে দিলাম ত্রিঘাত সমীকরণের জন্য কন্ডিশন, চতুর্ঘাত সমীকরণের জন্য আসলে কিছু কন্ডিশন হয়, কিন্তু সেই কন্ডিশনগুলো তোমাদের লেভেলে খুবই খুবই কম ইউজফুল, এই জন্য আমি আসলে সেই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা তোমাকে তেমন একটা এখন করতে যাচ্ছি না, লাগবেও। তারপর যদি প্রয়োজন হয় অবজেক্টিভ পড়ানোর সময় বা সামথিং অন্য কোনো কারণে, তাহলে হয়তো আমরা সেখান থেকে শুরু করতে পারি। আচ্ছা, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা এখন মূলত অধ্যায়ের ভেতরে ঢুকবো, 4.1 এর 1 নম্বরের ভেতরে ঢুকবো। সো শুরু করা যাক। সো আমরা 1 নম্বরে ঢুকে যাই, দেখা যাক এখানে কি কি টাইপের অঙ্ক আছে। প্রথমে দেখতে পাচ্ছি একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা x কিউব x কিউব মাইনাস px স্কয়ার, ওকে, প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0। সো সমীকরণ দেখে তোমাকে চিন্তা হবে এটা কোন ধরনের সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3 আছে, কারেক্ট। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ওই যে আমরা যে কথাগুলো বলছিলাম যে সমীকরণ ত্রিঘাত সমীকরণের মূল ত্রয়কে তুমি ধরে নিবা আলফা বিটা গামা,
তবে এখানে ধরে নেওয়ার অপশন নাই, কেননা তারা উদ্দীপকের মধ্যে দিয়েই দিছে যে সমীকরণের মূলগুলি এ বি সি হলে তার মানে নির্ণয় করো। তবে যদি এখানে এবিসি লেখা না থাকতো তাহলে আমি অবশ্যই এখানে আলফা বিটা গামা ধরে করতাম, বাট এখানে এবিসি তারা লিখেই দিছে, এজন্য আমার ধরার কোনো সুযোগ নাই। আচ্ছা দেখি, এবং মূলত্রয় এ বি সি হলে কি লিখতে পারি? মূল তিনটার যোগফল, তার মানে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল সূত্র কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। যদি কাজ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস পি বাই 1, মানে খালি পি থাকবে। সেম ভাবে তাদের গুণফলের যোগফল, অর্থাৎ পাশাপাশি গুণফলের যোগফল a প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু সি বাই এ, মানে কত? জাস্ট কিউ। এবং তাদের তিনটা মূলের গুণফল, তার মানে a b c ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, তার মাইনাস মাইনাস প্লাস, তার মানে আর। বুঝতে পারছি? ওই কন্ডিশনগুলোকে ফলো করে আমরা আগের অধ্যায়ের মতো এই বিভিন্ন মান বের করে নিলাম। এগুলো আমাদের লাগবে হয়তো বা সামনে। সো এক নাম্বার যে রাশিটা দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলছে, আমরা শুরু করে দিব। এখানে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 1 b স্কয়ার c স্কয়ার। ও আচ্ছা, ওটা দেওয়া আছে 1 b স্কয়ার c স্কয়ার প্লাস 1 c স্কয়ার a স্কয়ার প্লাস 1 a স্কয়ার b স্কয়ার। এটা একটা রাশি হয়তো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন তবে এটা যদি না দেওয়া থাকে, যদি এরকমটা দেওয়া থাকতো, সাপোজ যদি এটা দেয় নাই, আমি বলতেছি যদি এরকমটা দেওয়া থাকতো যে সামেশন 1 a স্কয়ার b স্কয়ার, তখনও কিন্তু আমি এই পুরোটাকে লিখতাম। ব্যাপারটাকে বুঝতে পারছো? ওই যে যদি আমরা এটাকে সামেশনের রূপে প্রকাশ করতে চাই, যদি এটা তারা বলে নাই, শুধু এইটুকু বলছে, এজন্য আমি আর এইটুকু লিখতেছি না। তবে এরকমটা হতে পারতো, কারণ এটা ওই লাইনটাকে এই লাইনটাকে এটা বিলং করে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখানে কি করার আছে? লসাগু করা ছাড়া কোনো উপায় দেখছি না। লসাগু করে দেই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এখানে লসাগু করলে b স্কয়ার c স্কয়ার কাটা যাবে, তার মানে a স্কয়ার থাকবে প্লাস এখানে b স্কয়ার থাকবে প্লাস এখানে c স্কয়ার থাকবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর একটা সূত্র তোমরা 9 10 লেভেলে হয়তো পড়ে আসছিল, আমি শুধু একটু মনে করে দিচ্ছি। সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস bc প্লাস c। বুঝলেন এই সূত্রটা? এই সূত্র থেকে তুমি যদি এইটুকের মান বের করে নিয়ে আসতে চাও, তাহলে লাইনটা কি দাঁড়াবে বলতে পারবা? তাহলে লাইনটা দাঁড়াবে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। আমি কিন্তু ঠিক 9 10 এর সূত্রটাকে এখানে ব্যবহার করব, কারণ আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই মানগুলো জানা আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমাদের এখানে আছে। সো 9 10 এর সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতেই পারি, করে ফেলি। তাহলে এই সূত্রটা আমি লিখে ফেলতেছি সরাসরি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আর নিচে এটাকে a b c এভাবে হোল স্কয়ার লিখতে পারি না? লিখতে পারি। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে মান বসিয়ে দিব। এখন কি কি মান পাচ্ছি? a প্লাস b প্লাস c এর মান পাচ্ছি p স্কয়ার মাইনাস ab প্লাস bc প্লাস c এর মান কত পাচ্ছি? q। আর a প্লাস b প্লাস c এর মান কত? r উপরে স্কয়ার r স্কয়ার। সো এটাই আমাদের নির্ণয়ের आंसर। আশা করি মানগুলো নির্ণয় করা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কটা এটাও সেম অঙ্ক। 3 নম্বর অঙ্কটা এটারই ভাই অঙ্ক মনে হইতাছে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা তো আমাকে এইটুকু মুছতে হবে না, জাস্ট এইটুকু চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি। এখানে কি বলছে? এটা 2 নম্বরটা এখন করতেছি। 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। ওই যেটা বললাম এভাবে থাকতে পারে, সামেশন 1/a স্কয়ার এভাবে থাকতে পারে লাইনটা। দেয় নাই, সো আমার লেখার প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, এখন এখানে যে কাজটা করতে পারি আমরা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা লসাগু টেনে ফেলি। তাহলে থাকবে b স্কয়ার c স্কয়ার, তাহলে এখানে থাকবে c স্কয়ার a স্কয়ার, তাহলে এখানে থাকবে a স্কয়ার b স্কয়ার। ওকে, তার মানে এটা ওই সূত্রটাকেই ফলো করে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। উপরে তো প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু হোল স্কয়ার আছে। তাহলে সূত্রটা তাহলে কি হবে বলো দেখি? ওই লাইনটাকে যদি মিল করি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ওকে, মাইনাস 2ab। ab মানে কি? bc ইনটু ca প্লাস bc। bc মানে কত? ca ইনটু ab প্লাস ab ইনটু কত? bc। আর নিচে আমাদের এখানে যা ছিল তাই থাকবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখা যাক উপর থেকে আমরা কি পাই।
উপরে বি বিসি প্লাস সি, আচ্ছা লাইনটা কারেক্ট লিখে তারপরে আমি লাস্টে মানটা বসাবো, একটু গুছানো বাকি আছে। এর ভেতরে কাজ করলে কি থাকে, বি সি স্কয়ার এ, আর এখানে থাকে সি এ স্কয়ার বি, আর এখানে থাকে এ বি স্কয়ার সি। নিচে আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ছিল থাকলো, এগুলো মুছে দেওয়া যাক, কারণ এগুলো ওহো এই মানটাকে তো আমাদের ইউজ করতে হবে। এই লাইনটা মুছে দেওয়া যাক, এগুলো তো লেখা হয়েছে। এইখান থেকে ভেতরে এ বি সি কমন নিতে পারি না, কমন নেই, তাহলে আমাদের মান বসানোটা অনেক বেশি ইজি হবে। বিসি প্লাস সিএ প্লাস এবি হোল স্কয়ার মাইনাস 2abc, মানে ভেতর থেকে এবিসি সবকিছুর মধ্যে তো ঘুরে ফিরে এবিসি আছে, এবিসি কমন নেই না, থাকবে এখানে এবিসি যখন কমন নেব থাকবে এখানে শুধুমাত্র সি প্লাস, এখানে থাকবে এ প্লাস, এখানে থাকবে বি, তার মানে এ প্লাস বি প্লাস সি থাকলো, আর নিচেরটাকে এ বি সি হোল স্কয়ার এভাবে লেখা যায়। এখন আমার মনে হয় আমি সমস্ত মান বসাতে পারবো। এই মানটা কত পাচ্ছি, কিউ, তার মানে কিউ স্কয়ার, আর এবিসি এর মান কত পাচ্ছি আর, আর এ প্লাস বি প্লাস সি এর মান কত পাচ্ছি পি, আর এবিসি এর মান পাচ্ছি আর স্কয়ার। সো অঙ্ক কমপ্লিট। সো আমাদের মনে হয় আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোথায় আসব, 2 নাম্বারটাতে আসব। ওকে, এগুলো একদম ছোটবেলার অঙ্ক ছিল, বড় বড় অঙ্ক এখনো শুরু হয় নাই, আর একটু ভিতর গেলে এই অঙ্কগুলো পাবা। তবে এই অঙ্কগুলো কোনোভাবে কঠিন না, এবং যেহেতু এটা এত ইম্পর্টেন্ট না, তো এই জন্য অঙ্কগুলো মোটামুটি সোজাই দিয়ে রাখছে। কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশন একটু বড়, এছাড়া আর কিছুই আমি দেখি না এখানে। তো আমি 2 নম্বর শুরু করব। 2 এর কোনটা, 2 এর মধ্যে কি দেওয়া আছে আগে সেই লাইনটা লেখা যাক। x³ + qx + r = 0। আচ্ছা, x³ + qx + r = 0। তার মানে এখানে যে p এর যে একটা রাশি থাকে ওইটার মানটা কিন্তু দেওয়া নাই। তুমি যদি চাও এটাকে এভাবে করে লিখতে পারো না, x³ + 0 ইনটু কি বলে এটাকে, x² + qx + r = 0। বিষয়টা কিন্তু একই দাঁড়ালো, সূত্রটা আমি মিলাইলাম। ওই যে a³ + কি bc² প্লাস অর্থাৎ bx² + cx + d = 0। বুঝতে পারছো? তাহলে x³ + px² + qx + r = 0, ওইরকমই কিন্তু লাইনটা চলে আসলো। তার মানে এখানে মানটা কত, 0। এই লাইনটা তোমরা না লিখলেও চলে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম, যেখানে একটা মান তারা দেয় নাই। এটা ত্রিঘাত সমীকরণ, কোনো সন্দেহ নাই। এটা ভাইবো না যে ভাই 4টা পদ দেওয়া নাই তাহলে ত্রিঘাত সমীকরণ কেমনে হয়। ঘাত নির্ণয় করতে হবে তোমাকে পাওয়ার দেখে, কয়টা পদ দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে তারা মূলগুলো বলে দিয়েছে a b c, হয়তো আমি অ্যালফাবেটে গামা ধরতে পারতাম। লিখি এবং মূলগুলি a b c হলে, ওকে, তাহলে এখানে যদি আমি মূলদের যোগফল নির্ণয় করি, তার মানে a + b + c = কি হবে, -b/a। এখানে দেখো দেখি তাকে b এর মান দেওয়া আছে কিনা। আমি আবারও লাইনটাকে তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। ax³ bx² + cx + d = 0। এইটা তো একটা জেনারেল ইকুয়েশন, তাই না? তাহলে এখানে তোমার কি মনে হয় যে এটা আছে, ঠিক আছে, এখানে a এর মান 1, তাহলে b এর মান কত, এখানে 0, কারণ x² তো এখানে কোনো কিছু নাই। cx c এর মান, c এর পরিবর্তে এখানে কত q আছে, আর d এর পরিবর্তে এখানে r আছে, তাহলে এখানে ওই মানটা কত, 0। তার মানে যদি যখন -b/u করবা তখন মানটা কিন্তু সেই ঘুরে ফিরে 0ই পাবা, কারণ তোমার এখানে তো b এর মানই নাই। ওকে, তাহলে বুঝতে পারছো? যদি আমি এখান থেকে পাশাপাশি গুণফলের যোগফল নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি কত পাবো, c/a সূত্র, c কত আমাদের, এই যে c কত, q, তার মানে q/1, তার মানে শুধু q। আর যদি আমি তিনটা বলে গুণফল বের করি, a b c এর মান বের করি, তাহলে আমি কি পাবো এখান থেকে, -b/a, d কত, r, তার মানে -r/1 -r পাওয়া যাবে। তো বুঝতে পারছো আমি কিভাবে বের করলাম? আমি আবার বলতেছি এখানে শূন্য কেন হলো, কারণ এখানে b এর কোনো অস্তিত্বই নাই, তার মানে 0 আছে। সো 0 দ্বারা 1 কে ভাগ করলে সেই তুমি 0ই পাবা। ওকে, তাহলে আমাদের এই মানগুলো বের করে নেওয়া হয়ে গেল। এখন আমি এখান থেকে সবগুলো অঙ্ক প্রায় সেম, আমি এখান থেকে তোমাকে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো অঙ্ক করে দিব। এই দুটো অঙ্ক দেখলেই তুমি সবগুলো অঙ্কই বুঝতে পারবা যে কি হবে না হবে। এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে একটু তাকায় দেখো,
এই বি প্লাস সি এর মানটা কত মাইনাস এ ছিল থাকলো, সি প্লাস এ এর মান কত মাইনাস বি ছিল থাকলো, এ প্লাস বি এর মান কত মাইনাস সি ছিল থাকলো। তাহলে মাইনাস এ কাজ করলে মাইনাস টু এ হবে, মাইনাস বি কাজ করলে মাইনাস টু বি হবে, আর এখানে মাইনাস এ কাজ করলে মাইনাস টু সি হবে। টু গুণ করলে আর মাইনাস গুণ করলে মাইনাস এইট এ বি সি, আর এ বি সির মান কত মাইনাস আর, তার মানে মাইনাস এইট আর মাইনাস আর যখন গুণ করবো মাইনাস প্লাস এইট আর পাওয়া যাবে। 4 নাম্বারটা তো এখানে দেখতে পাচ্ছি সামেশনটা বের করতে বলছে, সামেশন 1/a প্লাস b, এটা না? হ্যাঁ এটা দেওয়া আছে। তাহলে এইটার সমান আমি কি লিখতে পারি 1/a প্লাস b প্লাস 1/b প্লাস c প্লাস 1/c প্লাস a। বুঝতে পারছো? এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে সিম্পলি ওই যে মানগুলো আমরা পাইছিলাম সেই মানগুলো আমরা এখানে লিখে দিব, তাহলে দেখো আমাদের কাজ হয়ে গেছে। কিভাবে? তাহলে এই a প্লাস b এর মান কত দেখো, একই সমীকরণ একই অঙ্ক থেকে কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার বা 5 নাম্বার যে অঙ্কগুলো আছে সবগুলো একই উদ্দীপক থেকেই তৈরি করা। তাহলে a প্লাস b এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি সরাসরি মাইনাস c, আর এখানে b প্লাস c এর পরিবর্তে মাইনাস a, আর এখানে মাইনাস b লিখতে পারি। তাহলে লাইনটা যদি ওভারঅল সাজিয়ে লিখি মাইনাস 1/a মাইনাস 1/b মাইনাস 1/c থাকে। এখন এখানে ব্যাপারটা হলো এই যে মাইনাস 1/a মাইনাস 1/b মাইনাস 1/c পাইছি, এখানে আমরা এক কাজ করি মাইনাসটা কমন নিয়ে তারপর লসাগুটা করি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে না? সেই কাজটা করে ফেলি। আমি একবার সরাসরি এখানে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে প্লাস। তাহলে এখানে যে তুমি যখন a b c লসাগু করবা মাইনাসটা কমন নিলে কাজটা সুবিধা হবে আর কি, এই জন্য। তাহলে এখানে পাওয়া যাবে bc প্লাস ca প্লাস ab। তো আমরা এখানে এবার মান বসানোর জন্য ট্রাই করে দিব, কারণ আমাদের কাছে মান তো আছেই, মাইনাস একটা সামনে থাকবে। bc প্লাস ca প্লাস ab মান কত q, আর abc এর মান কত মাইনাস r, মাইনাস প্লাস, তার মানে শুধুমাত্র q বাই r পাবো আমরা। সো আমাদের দুইয়ের যে অঙ্কগুলো আমরা করতে যাচ্ছিলাম সেই অঙ্কগুলো আমাদের করা হয়ে গেল। এবার আমরা এখন যে কাজটা করব, এবার আমরা আসবো 3 নম্বরে। দেখা যাক এখানে কি অঙ্কগুলো আছে। 3 নম্বর অঙ্ক সবগুলোই সোজা, আমি 1 নাম্বার থেকে শুরু করব। 3 এর মধ্যে যে কয়টা অঙ্ক আছে সবগুলোই করে দেওয়ার চেষ্টা করব, তবে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক একবারেই সেম অঙ্ক। আচ্ছা তারপর আমি করে দিই। 3 এর 1 নাম্বারটা ফার্স্টে শুরু করা যাক, এগুলো আমি মুছে দিচ্ছি। x cube plus px square plus qx plus r equal to 0, x cube plus px square plus qx plus r equal to 0, তাই তো? এখন এখান থেকে আমাকে তারা তো কোনো মূল কথা বলে নাই, ও মূলগুলো বলে দিয়েছে a b c, তারা বারবার খালি মূল বলে দেয়। এবং মূলগুলো a b c হলে ফার্স্ট কাজ কি, 3টা মূলের যোগফল, তারপরে a b b c c a বের করব, তারপরে a b c বের করব, তাই তো? তাহলে এখানে সূত্রটা কি হবে মাইনাস p মাইনাস q প্লাস q আর এটা r। দেখো মাইনাস d বাই c বাই r মাইনাস d বাই সূত্রটা আমি ফেলছি এখানে। ওকে, তাহলে আমাদের 3টা মূলের মান বের হয়ে গেল। এগুলো লাগবে কোথায় আমাদের, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বের করতে বলছে। কিভাবে বের করব? সূত্র কি, a plus b plus c whole square minus 2ab plus bc plus c। 9 লেভেলে যে সূত্রটা সেই সূত্র আমি এখানে ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এই মানটা কত মাইনাস p whole square, আর ab plus bc এর মান কত q, তাহলে এখানে শুধু পাবো p square minus 2q কমপ্লিট। এবার আমরা আসবো 3 নাম্বারের কত নাম্বার অঙ্ক, 2 নাম্বার অঙ্কটা, এটা বইতে আসছিল, তবে 2 এবং 3 নাম্বার সেম অঙ্ক। আমি এক কাজ করি, আমি 3 নাম্বারটা করে দেই, তোমরা 2 নাম্বারটা ট্রাই করো, ঠিক আছে? একদমই সেম অঙ্ক, আমি 3 নাম্বারটা করে দিই। সেখানে জেনারেল ইকুয়েশনটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে x cube plus px square plus qx plus r equal to 0, এটা দেওয়া আছে না? হ্যাঁ এটা দেওয়া আছে।
এবং এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা দেওয়া আছে, অনেকক্ষণ পর আলফা বিটা গামাতে আসতে পারলাম। এবং মূল ত্রয় আলফা বিটা গামা। তাহলে আমাদের প্রথম কি কাজ, আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান নির্ণয় করব, তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফার মান বের করব, তারপর আলফা ইনটু বিটা ইনটু গামা বের করব। তাহলে এখানে কি হবে, মাইনাস পি শুধু কিউ মাইনাস আর, ওই মূল ত্রয়ের যোগফল মাইনাস বি বাই এ তারপরে সি বাই এ মাইনাস ডি বাই এ, সেই সূত্রটা ইউজ করলাম এখানে, ঠিক আছে। এখন আমি এখানে যে কাজটা করব, আমাদের এখানে কি কি বের করতে বলছে, সামেশন আলফা কিউব বের করতে বলছে। চিন্তা করে দেখো সামেশন আলফা কিউব মানে কি, আমি কিন্তু প্রথমে বলছি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তবে যদি এখানে সামেশন বিটা কিউব লেখা থাকতো তখন কিন্তু একই লাইনটা লিখতাম, ওই বিটা কিউব প্লাস গামা কিউব প্লাস আলফা কিউব, ঘুরে ফিরে একই কাহিনী। আচ্ছা, এখন এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র আমরা ফেলতে যাব, কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা সূত্র আছে, কিন্তু সেইটা ফেলে আমার মনে হয় না তোমরা খুব একটা সুবিধা করতে পারবা। আমি তোমাকে প্ল্যানিংটা আগে বলি, তারপর অঙ্কটা করি। জেনারেল যে সূত্রটা সেটা হলো তোমার এটা লাইনটা একটু বড় একটা লাইন, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, একটু লাইনটা বড় হয়ে যায়। এই জন্য আমরা আসলে এখানে একটু অন্যরকম সূত্র ফেলার চেষ্টা করব। কিভাবে, আমি ঠিক এই রকম সূত্রেরই একটা অন্য সূত্র ফেলাবো, যেটা তোমরা 9 লেভেলে হয়তো পড়ে আসছিল অনেকেই, তোমাদের মনে আছে কিনা এটা এখন বড় কথা। দেখো আমি এখানে কোন চালাকিটা কাজ করি, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। এখন ভাবতে পারো ভাই এগুলা কোথা থেকে নিয়ে আসলেন। ব্যাপারটা এরকম যে শুধু এই অংশটুকুর একটা সূত্র আমরা জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, বুঝতে পারছো? এই সূত্র তোমরা হয়তো 9 লেভেলে পড়ে আসছে, তোমরা মনে করে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, হাই ম্যাথের সূত্র এটা। সূত্রটা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপরে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, ঠিক একটা সূত্র ছিল এরকম। হ্যাঁ, এরকম অঙ্ক সূত্র ছিল। সূত্রটা আমি একটু এখানে লিখেও দিচ্ছি তোমাদের, তোমরা চাইলে এটাকে একটু যুক্তি দিয়ে কাজ করে দেখতে পারো। সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এই সূত্রটা আমাদের মেইনলি ছিল, আমি ঠিক এই সূত্রটা এখানে ইউজ করছি, বুঝতে পারছো? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a মাইনাস বি সি মাইনাস সি। কিন্তু আমাদের সাথে একটা অতিরিক্ত প্লাস 3 আলফা বিটা গামা ছিল, সেটাও কিন্তু থেকে যাবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এইবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বিভিন্ন মান বসানোর টার্গেট করতে হবে, কিন্তু মান বসাইতে গিয়ে দেখতেছি যে এইটুকুর মধ্যে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে। ওই যে একটু আগে যে সূত্রগুলো আমি ব্যবহার করছিলাম সেটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সূত্রটা কি ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। সেই সূত্রটা আমি শুধু এইটুকুর মধ্যে ফেলবো। তুমি চাইলে আগে থেকে সমস্ত সূত্র মূত্র ফেলে মান টান বের করে নিয়ে আসতে পারতা, এখন কিছু করার তো না, এই জন্য আমি এখন এখানে ফেলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, ফেলা যাক। আলফা প্লাস গামা বিটা প্লাস গামা, এইটুকুর জাস্ট এইটুকুর জন্য আমি সূত্রটা ফেলবো, একটু মার্ক করে দিচ্ছি। শুধু এই অংশটুকুর জন্য আমি সূত্রটা ফেলবো, সেটা আবার এই যে এই সূত্রটা, ওকে? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। বিটা লেখা কষ্টকর। আচ্ছা, এটা আমি আপাতত এইটুকুর জন্য এখানে লিখলাম, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে মনে হচ্ছে। এই পাশ থেকে আমি মাইনাসটা কমন নিব এই অংশটার মধ্যে, ঠিক আছে? মাইনাস যখন কমন নিব থাকবে আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, এটা থার্ড ব্র্যাকেটে আসবে।
প্লাস 3 আলফা বিটা গামা। এবার আমরা যে কাজটা করব, আমাদের দেখো এখন আমাদের মান বসানোর জন্য পারফেক্ট। কেননা আমি এত কাজ করলাম, আসলে আমাদের যে এইরকম ভাবে সমস্ত মান দেওয়া আছে তো উদ্দীপকের মধ্যে, এই জন্য এরকম ভাবে সবকিছুকে একটু গুছিয়ে নিলাম। এখন আমরা এখানে মান বসাতে পারবো। মান বসানো যাক। এইটার মান কত দেখো দেখি, মাইনাস পি লিখলাম, মাইনাস পি দিলাম থার্ড ব্র্যাকেট। এইটার মান কত, মাইনাস পি হোল স্কয়ার 2 ইনটু এইটুকের মান কত, সেটা তো দেখে মাইনাস পি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab প্লাস bc প্লাস ca। আচ্ছা, এটাতে ab প্লাস bc প্লাস ca লেখা ছিল, এটাকে আমরা লিখেছি মাইনাস 2ab bc c। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আলফা প্লাস এটার মান কত পাচ্ছি, কিউ বসায় দিলাম এখানে কিউ। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল মাইনাস, এইটার মান আবার কত, কিউ। আচ্ছা, প্লাস 3 আলফা বিটা গামার মান কত, আর, তার মানে মাইনাস 3 আর, প্লাস মাইনাস মাইনাস 3 আর। বুঝতে পারছো? এখন এখানে আমাদের কিছু বেসিকের কাজ করলে আমাদের লাইনটা কমপ্লিট হয়ে যাবে। কি থাকবে এখানে, পি স্কয়ার 2q মাইনাস কিউ মাইনাস 3 আর। উপর থেকে মুছে দিচ্ছি। তাহলে ওভারঅল কি থাকে, মাইনাস পি পি স্কয়ার মাইনাস 3q মাইনাস 3r। সো যদি আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস পি দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস পি স্কয়ার প্লাস 3pq মাইনাস 3r। শেষ। তার মানে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো নেক্সট কত আসবো, 3 এর 4 নম্বরটাতে। এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে কথা যেটা একটা রাশি দেওয়া আছে, সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে এত মান নির্ণয় করো। 3x স্কয়ার 3x কিউব, ঠিক আছে সমীকরণ তো, মাইনাস 2x স্কয়ার প্লাস 1। তার মানে এখানে c এর মানটা দেওয়া নাই, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি কি বের করে নিব, তারা মূলগুলা বলে দিছে। আলফা বিটা গামা। তাহলে ফার্স্ট আলফা প্লাস বিটা প্লাস গামা যদি বের করি, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 2/3 পাওয়া যাবে। আলফা বিটা বিটা গামা, গামা আলফা যদি বের করি, সির মান তো দেওয়া নাই, তার মানে 0। আলফা বিটা গামা যদি বের করি, 1/-1/3 আসবে, কারণ সূত্র মাইনাস ডি বাই এ। আচ্ছা, আমাদের দেওয়া আছে, কাজটা সেরে ফেলা হলো। কিন্তু বের করতে বলছে কি, সামেশন আলফা স্কয়ার বিটা, ওই সেই অঙ্কটা। সামেশন আলফা স্কয়ার বিটা মানে কি, আলফা স্কয়ার বিটা প্লাস কি আলফা বিটা স্কয়ার, তারপরে বিটা স্কয়ার আলফা প্লাস বিটা আলফা স্কয়ার, এভাবে সব মিলা লিখতে হবে। প্লাস এ বি বি, আচ্ছা আলফা বিটা স্কয়ার আলফা, আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার আলফা, আলফা বিটা লেখা হয়েছে, বিটা আলফা বিটা গামা লিখি এখানে, কারণ সূত্রটার মধ্যে এ বি সি ছিল, বিটা গামা তারপর গামা আলফা, গামা স্কয়ার আলফা প্লাস গামা আলফা স্কয়ার। ঠিক আছে, আমি আবার বলছি, সূত্রটা আমাদের ছিল আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার বিটা আলফা বিটা স্কয়ার, বিটা স্কয়ার গামা বিটা গামা স্কয়ার, তারপরে গামা স্কয়ার আলফা গামা আলফা স্কয়ার। তো লেখা মিলিয়ে দেখো এ বি বি সি সি এ, খুব সাবধানে সূত্রগুলো লেখার চেষ্টা করতে হবে। সো সূত্র লেখা কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন এখানে মান বসানোর চেষ্টা করতে হবে। কিন্তু তোমার কাছে কি মনে হয় মান তুমি খুব সহজে বসাতে পারবা? সমস্যা লাগে একজনের উপরে স্কয়ার আছে আর একজনের উপরে স্কয়ার নাই, একটা বিপদ কিন্তু এই জায়গায়। তার মানে এই লাইনটাকে তোমাকে একটু সিস্টেম করে নিতে হবে, যেভাবে করে তুমি সুন্দরভাবে এটাকে সাজাইতে পারো। এখন এটাকে সিস্টেমটা করবো কিভাবে, তার একটা প্ল্যানিং তোমাকে আমি বলি। দেখো এখানে কি কি প্ল্যানিং তোমাকে আমি বলতে পারি, সেটা হলো আলফা স্কয়ার বিটা
আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা প্লাস এই দুইটার সাথে একটা আলফা বিটা গামা যুক্ত করলাম। এরপর এই দুইটার সাথে একই কাজ করব, বিটা স্কোয়ার গামা বিটা গামা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা, এই দুইটার সাথেও আমি ঠিক একই কাজটা করব। এটা একটা লাভ আছে আমাদের, গামা স্কোয়ার আলফা গামা আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা। এখন আমি আলফা বিটা গামা কয়টা রাশির সাথে যুক্ত করছি? 3টা রাশির সাথে, একটা দুইটা তিনটা, তাহলে অতিরিক্ত 3টা লিখছি, তার মানে আমাকে 3টা বিয়োগ করে দিতে হবে। তাহলে লিখলাম এখানে -3 আলফা বিটা গামা। ওকে, আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এটা কাজটা করে আমাদের সুবিধাটা খুঁজতে হবে। কি সুবিধা হলো একটু তাকায় দেখো। এখানে তুমি সবকিছুর মধ্যে থেকে আলফা বিটা কমন নিতে পারো। যদি আলফা বিটা তুমি কমন নাও, থাকলো কি, শুধু এই অংশটার কথা বলতেছি, তাহলে এখানে থাকলে একটা আলফা, থাকলে এখানে একটা বিটা, আর এখানে থাকলে একটা কি গামা। সেম এইখানে তুমি তাকায় দেখো, এখান থেকে বিটা গামা কমন নিতে পারো, তাহলে থাকবে তোমাদের এখানে একটা বিটা গামা আলফা। সেম এই রাশিটার মধ্যে তাকায় দেখো, এখানেও তুমি গামা আলফা কমন নিতে পারো, থাকলো তোমার গামা আলফা বিটা, আর এখানে তোমার 3 আলফা বিটা গামা ছিল, থাকলো। এবার তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এবার একটু তাকায় দেখো, তুমি এই 1 2 3 তিনটা পার্টের মধ্যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিতে পারো। নিয়ে নাও আলফা প্লাস বিটা প্লাস গামা, যদি কমন নাও থাকবে এখানে আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর -3 আলফা বিটা গামা থাকলো। বুঝতে পারছো আমাদের আসলে এই কাজটা করে সুবিধাটা কি হলো, কমনটা নিয়ে করতে পারতাম, কিন্তু এগুলো তোমাদের মাথায় আনতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, একটু কাহিনী আছে তো ভিতরে, এই জন্য। তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা কত পাচ্ছি দেখো, টাকে 2/3, এই মানটা কত পাচ্ছ 0, 3 ইনটু এই মানটা কত পাচ্ছ -1/3। ওভারঅল কার্ড করলে এখানে শুধুমাত্র তো 1 পাওয়া যাওয়ার কথা, মাঝে মাঝে প্লাস হবে, আর 3 3 তো এখানে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, কমপ্লিট। এবার আমরা এখন কোথায় আসবো? এবার আমরা আসবো 4 এর 1 নাম্বারটাতে। ওকে, দেখা যাক এখানে আমাদের কি বলছে। একটা সমীকরণের মূল 1 হলে অন্য মূলগুলি নির্ণয় করো। আচ্ছা, একটা ঠিক আছে সমীকরণ দেওয়া আছে, একটা মূল তাহলে 1, দেওয়া আছে, লাইনটাকে একটু লিখি। x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল টু 0। এই তো। আচ্ছা, একটা মূল 1 বলতে কি বোঝায় তা তোমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বিষয়টা এরকম যে তোমরা সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বিষয়টা বুঝাই, না হলে এই চক্করটা না বুঝতে পারলে কিছু অঙ্ক বুঝবা না। x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। আমি যদি এখানে তোমাকে বলি যে এখান থেকে তুমি যখন মিলে টার্ম করবা, লাইনটা এরকম থাকবে লাস্টে x প্লাস 3 x প্লাস 4 ইকুয়াল টু 0, অথবা করলে x এর মান -3 বের হবে, x এর মান -4 বের হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? দুইটা, একটা -3 একটা কি -4। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন যদি -3 তুমি যদি এখানে বসাও, কি আসবে? -3 হোল স্কয়ার 7 ইনটু -3 প্লাস 12 -9 মাঝে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে -3 সাথে 21 প্লাস 12, 12 গুণ 9 যোগ করলে 21 -21 করলে কত হলো দেখো 0। তাহলে মূল খেলাটা কি দাঁড়ালো, যে এই যে সমীকরণে যে দুইটা মূল আমি এখান থেকে বের করলাম, দুইটা মূলের মধ্যে এই যে -3 মানটা যখন আমরা এখানে বসাইলাম, তখন সেখানে রেজাল্টটা কত আসলো? 0। যদি এখানে -4 বসাতাম তাহলে কি হতো? আমি তোমাকে একটু দেখাচ্ছি। -4 যখন এখানে বসাইতাম তখন এখানে 16 পাইতাম, আর ওখানে 4 7 28 পাইতাম, -28 আর প্লাস 12 ছিল থাকলো, তাও কিন্তু আমাদের সেই অ্যান্সার কিন্তু শূন্যই আসতো। তার মানে কথাটা কি দাঁড়াইলো, যে এই যে একটা মূল, এই সমীকরণ থেকে একটা মূল -3 অথবা আরেকটা মূল -4, দুইটা মানই কিন্তু সমীকরণটিকে সিদ্ধ করে, কারেক্ট? যদি তাই হয়ে থাকে
তাহলে তারা এখানে যেটা বলে দিচ্ছে যে এই সমীকরণে একটা মূল কত বলছে 1, তাহলে x এর মান তাহলে কত 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? ঠিক যেরকম এই সমীকরণটা আমি x দিয়ে দিছি লাইনটা, এই সমীকরণের মধ্যে একটা মূল কত ছিল -3, যা সমীকরণটাকে সিদ্ধ করে। এই সমীকরণের মান কত ছিল -4, যা সমীকরণটাকে সিদ্ধ করে। এই সমীকরণের একটা মূল কত 1, যা এই সমীকরণটাকে সিদ্ধ করে। তোমার যদি এখন কনফিউশন থাকে তুমি এক কাজ করে এখানে 1 বসাও, আমি একটু দেখাই। তাহলে 1 -5 + 17 -13, এই দেখো শূন্য পেয়ে গেছো। তুমি যখন এখানে x মান 1 বসাবে তখন কত পাইলা? শূন্য পেয়ে গেলা। ব্যাপারটা আসলে এরকমই যে কোনো মূল একটা সমীকরণকে সিদ্ধ করতেই পারে। তাহলে তুমি এখানে একটা লাইন লিখবা বাংলায় যে যেহেতু সমীকরণের একটি মূল 1 সেহেতু সমীকরণটাকে সিদ্ধ করে, অর্থাৎ x = 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? উপরে লাইনটা লিখবা। লেখার পরে তুমি এখান থেকে লিখতে পারো x - 1 = 0। তোমাদের মনে আছে কিনা ভাগশেষ উপপাদ্যের অঙ্কগুলো আমরা কিভাবে বের করতাম মনে আছে? ওই যে তোমার সেকেন্ড যে লাইনটা, সেই লাইনটা না করে আগে থার্ড লাইনটা করতাম, তারপরে নিয়ে তোমরা সেকেন্ড লাইনটা করতাম। আসলে এখন এই x - 1টাকে আমরা ঠিক সেইভাবেই বিবেচনা করে এই অঙ্কটাকে আমরা ভাগশেষ উপপাদ্যতে এখন আমরা পরিণত করব। তারপরে অপর যে দুইটা মূল আছে সেই দুইটা মূলকে আমরা কিভাবে করে বের করে ফেলি তোমরা ভালো করে দেখো, অনেক মজা হবে আশা করা যায়। তাহলে এখানে আমি সরাসরি লিখতে পারি, ডিরেক্টলি তুমি এখানে লেখাও যে প্রদত্ত রাশি, তাহলেই হবে। গিভেন দ্যাট তো লেখা হয়েই গেল। এক লাইন না করে এবার আমরা থার্ড লাইনটা আগে করব, x - 1 লিখব, যেহেতু 1 সমীকরণটাকে সিদ্ধ করে। এখানে মান কত বসালে এটা হবে চিন্তা করে দেখো, x²। তাহলে এখানে x³ পাইলাম, -x² পাইলাম। আর লাগবে কয়টা? মাইনাস কয়টা? 4টা। তাহলে -4x যদি এখানে আমরা নেই, তাহলে এখানে মাইনাস গুণ করলে -4x², মাইনাস মাইনাসে +4x, আরেকটা x - 1 লাগবে আমাদের, কারণ অঙ্ক শেষ হয় নাই। তাহলে -4 -1 -5 মিলছে, এখানে 4x, এখানে 17x, লাগবে আরো 13x। তাহলে এক কাজ করি, এখান থেকে আমি +13 নেই, তাহলে এখানে গুণ করলে +13x পাবো, -13 = 0 0। কমপ্লিট? দেখো সব মিলে গেছে, 13 × 13 13 × 13 কমপ্লিট। এখন এখান থেকে x - 1 আমরা কমন নেই, থাকবে আমাদের কত? x² -4x + 13 = 0। যদি তোমরা এখান থেকে হয় অথবা করো, তাহলে লাইনটা কি দাঁড়াবে আমাদের? x - 1 = 0, তার মানে x এর মান কত আসবে? 1। দেখো সমীকরণের একটা মূল অলরেডি পেয়ে গেছি। আসলে পাই নাই, এই মানটাই আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল যে সমীকরণের একটা মূল 1, সেই মানটাই আমরা ঘুরে ফিরে পাওয়ার একটা ভাব ধরলাম, এছাড়া কিছুই না। কিন্তু অথবা কাজটা করার মাধ্যমে আমি শিওর হতে পারছি যেখান থেকে আমি দুইটা মূল পাবোই পাবো, এইখান থেকে আমি অপর দুইটা মূল পাবোই পাবো। এখন দেখা যাক আসলেই এখান থেকে অপর দুইটা মূল বের করা আদৌ সম্ভব কিনা। তাহলে এখানে যদি কম্পেয়ার করি, আমাদের দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে এখানে এর মান 1, বি এর মান -4, সি এর মান 13। আমাদের মেন সূত্রটা কি থাকে দেখো, ওই যে x এর মান নির্ণয় করার যে সূত্রটা গত অধ্যায়ে শিখাইছি, -b বা 9 এর সূত্র, এটা +√b² - 4ac/2a। প্লাস মাইনাস চিহ্নটা দেখে ভরসা পাচ্ছে এখান থেকে দুইটা মান পাবো, কারণ প্লাসের একটা মাইনাসের একটা, আর আমাদের একটা মূল আছে, আমাকে অপর দুইটা মূল বের করতে বলছে। হয়তো বা এখান থেকে আমরা অপর দুইটা মূল বের করলেও করতে পারি, দেখা যাক আসলে পসিবল কিনা। তাহলে এখানে -b, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস চিহ্ন দিয়েই দিলাম, প্লাস না দিলেও চলবে। b² মানে 16, 4 এর মান কত? 1, সি এর মান কত? 13, এর মান 1। কাজ করলে 4 প্লাস মাইনাস ভেতরে কত থাকে? 16 মাইনাস 4 × 13 -36 আসে, -36। তাহলে এই লাইনটাকে তুমি যদি লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, 6i এর মতো করে লাইনটাকে লিখতে পারো। আবার একটু কমন টমন নেওয়া যায় মনে হয়, তাহলে 2 ± 3i, 2 যদি কাটাই করি তাহলে 2 ± 3i। তাহলে অপর যে দুইটা মূলের কথা বলা হচ্ছিল, যেটা বের করতে বলছে, সেটার মধ্যে একটা মূল 2 + 3i আর একটা মূল 2 - 3i। তাহলে তিনটা মূল কি দাঁড়ালো? একটা 1, একটা 2 + 3i, একটা 2 - 3i, যেটা কিনা এই সমীকরণের তিনটা মূল, যা একটা ত্রিঘাত সমীকরণ। তাহলে আশা করি মূল কনসেপ্ট বুঝতে পারছো। এরকম অঙ্ক আমি আরো কিছু অঙ্ক করব, তাহলে আরো বেশি আইডিয়া তোমাদের চলে আসবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা কোনটা? এটা আমরা করব 4 এর 6 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, 4 এর 6 নাম্বার অঙ্কটা করা যাক। এই অঙ্কটা কম বোর্ডে আসলে ওই অঙ্কটা তোমাদের আমি একটু শিখাইতে যাচ্ছি, এই কারণে ঠিক এই অঙ্কটা পারলে তোমরা মোটামুটি আশপাশে যে কয়টা অঙ্ক আছে 4 এর মধ্যে সবগুলো অঙ্কই তোমরা মোটামুটি পারবে বলে আমার বিশ্বাস। এটা একটু ডিফারেন্ট আছে, তো এই জন্য এটা একটা আমি করে দিতে চাচ্ছি। অঙ্কটা ইম্পর্টেন্টও, অঙ্কটা কম বোর্ডে আসছে কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট।
আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এখন করতে যাচ্ছি 4-এর 6 নম্বর অঙ্কটা। দেখা যাক এটা আমরা কিভাবে করে করতে পারি। দেওয়া আছে x to the power 4 minus 5x cube plus 10x square minus 10x plus 4 equal to 0। এটা দেখে একটা কি কয় রেখে চতুর্ঘাত সমীকরণ, কারণ এখানে পাওয়ার সর্বোচ্চ 4 দেখতে পাচ্ছি। চতুর্ঘাত হোক 3 ঘাত হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই, বলছে কি তা দেখা দরকার। সমীকরণের একটি মূল 1 প্লাস i হলে অন্য মূলগুলি নির্ণয় করো। যেখানে একটি মূল 1 প্লাস i, এখানে একটা কথা বলি, এই 1 প্লাস i দেখে আমরা এটা বুঝতে পারছি এটা একটা জটিল রাশি। আর এই 1 প্লাস i বা একটু আগে যে অঙ্কটা করছিলাম আমরা, সেখান থেকে আমরা লাস্ট রেজাল্টটা কত পেয়েছিলাম? 2 প্লাস মাইনাস 3i, এরকম একটা লাইন পাইছিলাম না? এর মানে কি, এই কথাটার মানে কি? 2 প্লাস 3i আর 2 মাইনাস 3i, কারেক্ট? এটা তো স্বীকার করবো তোমরা বাধ্য, কারণ এইটা যেহেতু এখানে প্লাস মাইনাস পাচ্ছিলাম, একটু আগে যখন অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা করা শেষ করার পর আমরা দেখছিলাম সেখান থেকে 2 প্লাস মাইনাস 3i পাইছিলাম। তার মানে এর অর্থ 2 প্লাস 3i অ্যান্ড 2 মাইনাস 3i। তার মানে প্রত্যেকটা জটিল মূলগুলা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা জটিল মূলগুলা জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে একটা মূল 1 প্লাস i, এর আরো একটা তো মান আছে, সেই মানটা কত বলতে পারবা? সেটা হলো 1 মাইনাস i। এখন অনেকেই চিন্তা করে দেবে, ভাই কি একটা কথা বললেন, বইলে হঠাৎ করে এখানে 1 মাইনাস i নিয়ে আসলেন, 1 মাইনাস i তো কোথাও নাই। এই ব্যাপারটাতে আমি তোমাকে একটু বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, না হলে বুঝতে পারবা না যে এই i এর উৎপত্তিটা কোত্থেকে আসে। আমরা যখন কোনো একটা অঙ্ককে ঠিক এই সূত্রে ফেলি, x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a, এই সূত্রটা যখন ফেলি i তখনই আসে যখন রুটের ভিতরে মাইনাসটা পাওয়া যায়। তা তোমরা খুব ভালো করে এর আগে যেহেতু করছো তোমরা জানো, i তখনই কিন্তু চলে আসে যখন এই রুটের ভিতরে কোনো একটা মাইনাস নাম্বার পাওয়া যায়, তখন আমরা i লিখতে বাধ্য হই। এখন যদি রুটের ভিতরে একটা মাইনাস নাম্বার, ধরো আমি সাপোজ মাইনাস 6 পাইছি, তখন আমি কি লিখবো? মাইনাস b প্লাস মাইনাস 6i লিখবো, কারেক্ট? তাহলে এই যে আমি প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস এর অর্থ কি? ধরো এখানে 5 লেখা আছে, তার মানে এর অর্থ মাইনাস b প্লাস 6i বাই 5, আরেকটা মাইনাস b মাইনাস 6i বাই 5। তার মানে সবসময় কিন্তু এই i এর রাশিগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, এই একটা এই একটা। এটা মানেটা কি বুঝতে পারছো? এর মানে কিন্তু ঠিক অপোজিট না, ব্যাপারটা এরকমটা না যেটা উল্টা মাইনাস 1 মাইনাস i এরকম কিছু লিখবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই i এর আগে প্লাস মাইনাস থাকে দেখে আমি এটাকে জোড়া কথা বারবার বলতেছি, একবার 1 প্লাস i একবার 1 মাইনাস i। যেরকম 2 প্লাস মাইনাস 3i যখন আমরা করছিলাম কত অঙ্কটা, তখন কি লিখছিলাম? 2 প্লাস 3i অ্যান্ড 2 মাইনাস 3i, জোড়ায় জোড়ায় এই জটিল রাশিগুলো থাকে। আসলে আমি এখন তোমাকে এইটাই বুঝাতে চাচ্ছি যে যেহেতু এই সমীকরণের একটা মূল 1 প্লাস i, আমাকে মানতে হবে যে এই সমীকরণের আরো একটা মূল 1 মাইনাস i, কারণ i রাশিটা তখনই পাওয়া যায় যখন i এর আগে প্লাস মাইনাস কথাটা থাকে। তার মানে দুইটা মান পাওয়া যাবে এবং তাদের জোড়া পাওয়া যাবে। যদি এখানে সাপোজ 2 প্লাস 3i লেখা থাকতো, ধরো এখানে এই যে এটা না লেখা থেকে এটা লেখা থাকতো 2 প্লাস 3i, তখন কিন্তু আমি এখান থেকেও বুঝে নিতে পারতাম যে এখানে অপর একটা মূলের মান সেটা হলো 2 মাইনাস 3i। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, অর্থাৎ অপর মূলটি 1 মাইনাস i। আমি কিন্তু একটু আগে একটা অঙ্ক করছিলাম, এই যে ওখানে সেখানে কি লিখছিলাম? x equal to 1 লিখছিলাম, কারণ সেখানে একটা মূল ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, এরকম একটা সমীকরণ ছিল, সেটা অবশ্য ঠিক আছে সমীকরণ ছিল, সেখানে আমরা মূল লিখছিলাম x equal to কত লিখছিলাম? এখানে মনে করে দেখো 1 লিখছিলাম, কারণ সেখানে একটা মূল 1 দেওয়া ছিল। এখানে একটা মূল আমরা স্বীকার করলাম 1 প্লাস i, আর একটা মূল আমরা যুক্তি দিয়ে বুঝতে পারলাম 1 মাইনাস i। তাহলে আমি x equal to কি লিখবো? x equal to একবার 1 প্লাস i লিখবো, আর একবার x equal to আমি কি লিখবো? 1 মাইনাস i লিখবো, কারেক্ট? প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা সাথে আরেকটা কানেক্টেড। এইখান থেকে যদি যেমন একটু আগে একটা অঙ্কের মধ্যে লিখছিলাম x equal to 1, তারপরের লাইনে কি লিখছিলাম? যদি এই পাশে শূন্য রাখতে চাই, x minus 1 equal to 0। এই লাইনটা কেন লিখছিলাম? কারণ আমি যখন মানটা এখানে বসাই তখন কিন্তু এই পাশে শূন্য থাকে, এই জন্য আমি x এর মান
বের করে মানে এক্স এর সাথে যা কিছু থাকে সব এক পাশে নিয়ে এসে ওই পাশে সবসময় শূন্য রাখি। এখানেও ঠিক সেই কাজটাই করব, এইখান থেকে এবং এইখান থেকে আসলে আমরা ঠিক সেই কাজটাই করার চিন্তা ভাবনা করতেছি। যদি আমরা এখন সেই কাজটা এখান থেকে করি, বা এখান থেকে আমরা কি লিখতে পারবো, x মাইনাস ওয়ান মাইনাস আই ইকুয়াল টু 0, আর এখান থেকে যদি কাজ করি, বা x মাইনাস ওয়ান প্লাস আই ইকুয়াল টু 0। ব্যাপারটা কি বুঝতে পারছো? খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, আসলে কঠিন না বিষয়গুলো, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা সাথে একটা কানেক্টেড, এর জন্য আমাকে প্রত্যেকটা অঙ্কের রেফারেন্স দেওয়া হচ্ছে। বেসিকগুলো খুবই সোজা বেসিক, এগুলো সেগুলো আমি মুছে দিচ্ছি। তোমরা যারা ভাগশেষ উপপাদ্যের অঙ্কগুলো ভালো করে পারো, তাদের কাছে আসলে এই অঙ্কের বেসিকগুলো বোঝাটা আমার মনে হয় খুব একটা কঠিন লাগতে পারে, কিন্তু 19 এর বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে এগুলো অঙ্ক কিন্তু মাথার উপর দিয়েও যেতে পারে, ঠিক নাই? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা যে একটা মূল তো দেওয়াই ছিল, আরেকটা মূল আমরা বুঝে নিলাম, সেখান থেকে আমরা এক্স এর সাপেক্ষে ধরে তারপরে আমরা ওই পাশে শূন্য সাপেক্ষে একটা সমীকরণ তৈরি করলাম, এই একটা এবং এই একটা। এরপরে আমাদের কাজটা কি, এখন যদি এখানে কথা হয় যে এই দুইটা সমীকরণকে যদি গুণ করা যায় তাহলে কি পাওয়া যাবে, যেহেতু এখানে দুইটা মূল পাওয়া গেছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে সেটা আমরা একটু দেখব, এবং তারপরে সেই গুণফলকে নিয়ে কি করব তা আমি সামনে দেখাচ্ছি। তাহলে x মাইনাস ওয়ান মাইনাস আই ইন্টু x মাইনাস ওয়ান প্লাস আই ইকুয়াল টু 0, এটা এবং এটা গুণ করলে সে তাদের গুণফল তো 0ই হবে, কারণ এই পাশ তো 0ই আছে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, a প্লাস b মাইনাস b গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারেক্ট? তাহলে এখানে সূত্রটা কি দাঁড়ালো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর i স্কয়ার মানে কত, মাইনাস 1 মাইনাস মাইনাস কি প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে জটিল সংখ্যা সেই থেকে কাজ করে নিয়েছি, এই জন্যই তোমাদের আমি জটিল সংখ্যার অধ্যায়টা পরে আসছি, কারণ 3 এর সাথে 4 কানেক্টেড। i স্কয়ার মান কত, মাইনাস 1 না, ওই মাইনাস 1 মাইনাস কি হলো, প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে রাশিটা পাইলাম, এবার আমরা এই রাশিটাকে বেস করে এই সমীকরণের মধ্যে বসাবো, ওই যে এক লাইন না করে আরেক লাইন করতাম সেই অঙ্কগুলো এখন শুরু করবো। অর্থাৎ অঙ্কের মধ্যে একটু কাহিনী আছে, সেই কাহিনীটা আমাদের বুঝতে হবে। এটা তো আসলে মূলত আমাদের দেওয়া আছে থেকে আমরা পাইলাম, অর্থাৎ 1 প্লাস আই 1 মাইনাস আই থেকে আমরা পাইলাম এখান থেকে, কিন্তু আমাদেরকে এখান থেকে তারা বের করতে বলছে অন্য মূলগুলি নির্ণয় করো। এই জন্য এটা তো তাদের নিজস্ব মূল যেটা দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে, এছাড়াও আরো মূল আছে, সেই মূলগুলি আমাকে নির্ণয় করতে হবে। এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো আমার এখন আর কাজে লাগবে না। এখানে লাগবে প্রদত্ত রাশি, লেখার পরে এক লাইনটা স্কিপ করে আরেক লাইনে আমি চলে যাব। x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, এখানে কত বসালে এটা পাবো, x স্কয়ার বসাইলে তাহলে এখানে পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 2x স্কয়ার। আচ্ছা, আমাকে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 আরো একটা নিতে হবে, তাহলে এখানে আমাদের 3 আনলে কেমন হয়, কারণ আমাদের 3টা তো লাগবেই। 3x যদি নিয়ে আসি তাহলে মাইনাস 3x কিউব আনতে পাচ্ছি, মাইনাস এর মধ্যে প্লাস 3 দুগুণা 6, 3 দুগুণা 6x স্কয়ার প্লাস মাইনাস 3 দুগুণা 6x পাচ্ছি। ওকে, আমাকে আরো একটা মনে হয় এটা আনতে হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে এখানে 2টা 3টা 5টা মিলাইছি, এখানে 2টা আর 6টা কয়টা হয় 8টা, আমাকে আরো 2টা লাগবে। তাহলে এখানে যদি প্লাস 2 নিয়ে আসি তাহলে এখানে 2টা x স্কয়ার পাবো। হ্যাঁ, তাহলে 2টা x স্কয়ার 4টা 6টা 10টা x স্কয়ার, ঠিক আছে। আর যদি আমি x এর কথা বলি, x এর মান পাচ্ছে মাইনাস 6x, তাহলে এখানে মাইনাস 4x, বাহ এটা মিলে গেল। তাহলে মাইনাস 6 মাইনাস 4 মানে মাইনাস 10 আর 2 দুগুণা 4 মানে প্লাস 4 ইকুয়াল টু 0। পারফেক্ট, বুঝতে পারছো? অর্থাৎ এই লাইনটাকে আমরা করার মাধ্যমে আমরা এই লাইনটাকে যুক্তি দিয়ে মিলাই ফেলছি। এখানে কত কত আনবো তা আসলে এদের এই লাইনটার প্রয়োজন অনুসারে আমি তত মান এখানে আনছি। আর ভাগশেষ উপপাদ্য অঙ্ক যারা পারো তারা বুঝবাই। তাহলে এখান থেকে একটা মূলের মান যেটা হয় কমন নিলে 2x প্লাস 2, অপর একটা মূল থাকে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এইবার দেখো কাহিনী কিন্তু বের হয়ে গেছে। কাহিনীটা কিভাবে কাহিনীটা বের হলো আমি একটু দেখাই। এই যে মূলটা দেখতে পাচ্ছ, এটা তো আমাদের এইটা মানে যেটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, এই মানটা কিন্তু আসলে আমাদের অপর মানটা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এইখান থেকে আমরা যে মানটা পাবো সেটাই আমাদের নির্ণয় মূল চলে আসবে। ওকে, তুমি যদি মনে করো হয় অথবা করবা তাহলে তুমি করতে পারো, হয় অথবা করলে এখান থেকে তুমি সেই দুইটা অ্যান্সারই পাবা। তার মধ্যে একটা অ্যান্সার হবে 1 প্লাস আই, আর একটা অ্যান্সার হবে 1 মাইনাস আই। কিন্তু দেখবো এখান থেকে এইখান থেকে কি মানটা আসে সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। ওকে, তো লিখি, সুতরাং
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। সো এখন এখানে কাজ করা যাক, আমরা মিলটাম তো করতেই পারবো না, 2 এককে 2 তো মিলটাম করা যায়, তো মিলটাম করে দেওয়াই ভালো। 2x x প্লাস 2 ইকুয়াল টু 0 মাইনাস মাইনাস x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 1 এখান থেকে যদি হয় অথবা করি তাহলে x এর মান পাবো 1, 2। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যে যে কথাটা বলছিল যে অন্য মূলগুলো নির্ণয় করো, অন্য মূলগুলো বলতে এখান থেকে লাস্টে আমরা কোন কোন মূল পাইলাম, একটা মূল 1 পাইলাম, একটা মূল 2 পাইলাম, আর একটা মূল 1 মাইনাস i পাইলাম, আর যেটা কোশ্চেন আমাদের দেওয়া ছিল সেটা ছিল 1 প্লাস i। ওভারঅল কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার, শেষ। তাহলে আমরা এখান থেকে এটা করে ফেললাম। এরপরে এখন আমরা কোনটা করব, এরপর আমরা এখন 5 নাম্বারটাতে চলে আসব। আমাদের আরো কিছু অঙ্ক একটু করতে হবে, আসলে অধ্যায়ের অঙ্কগুলো খুবই কম ইম্পর্টেন্ট, তারপর আমি করতেছি তোমাদের জন্য একটা ভালো একটা ধারণা থাকে। 5-এর 1 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলছে দেখা যাক। এখানে বলছে যে দুইটি মূলের যোগফল শূন্য হলে, দুইটি মূলের যোগফল শূন্য হলে একটা ত্রিঘাত সমীকরণ নিশ্চয় দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এই সমীকরণটি সমাধান করতে বলছে। এখন একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে দুইটি মূলের যোগফল শূন্য, তাহলে তোমার মতে মূলগুলি কি কি হতে পারে? অনেকটা ধাঁধার মতো হয়ে গেল লাইনটা। দুইটি মূলের যোগফল শূন্য, কিন্তু মূলগুলি তাহলে কি কি হতে পারে? 5-এর কত করতেছি? 1 নাম্বার, তাই না? হ্যাঁ, 5-এর 1 নাম্বারটা। আগে লাইনটা লিখি। ফোর এক্স কিউব 16x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36 ইকুয়াল টু 0। ধরি মূলগুলো আলফা মাইনাস আলফা। কিছু বোঝা গেল? আমি কি ভুল লিখলাম? আমার তো মনে হয় না। দুইটা মূলের যোগফল শূন্য, আসলেই শূন্য। সমস্যা বিটা বিটা ধরতেও পারতাম, বিটা মাইনাস বিটা। আমি বিটা লিখতে কষ্ট হয়, এখানে আলফা লিখলাম। ওকে, সো ব্যাপারটা একই রকম, যে একটু চিন্তা করতে হবে। আবার কখনো কখনো এখানে হাস্যকর একটা ব্যাপার কি, মাঝে মাঝে একটা কথা বলে দেয়, আমি অন্য একটা অঙ্কের দিকে একটু তাকাই, এটা তোমরা অবশ্য জানো। ওই যে এখানে একটা অঙ্কের মধ্যে বলে দিচ্ছে দুইটি মূলের যোগফল 5, তখন মূলগুলাকে তুমি কি কি লাগবা? আমি একটু বলে দিই, তখন মূলগুলাকে লাগবা আলফা এন্ড 5 মাইনাস আলফা। কেন? কারণ তাদের যোগফল কিন্তু আসলেই 5। সমস্যা? আমি আরো কয়েকটা অঙ্ক একটু রিডিং পড়ে দেখাই। একটি মূল অন্যটি মূলের দ্বিগুণ হলে, এটা তো আসলে তোমরা জানো, এই জন্য আমি এটার কথা বললাম, আলফা টু আলফা। আবার এখানে যেমন বলে দিচ্ছে আরেকটা অঙ্ক, এটা দূরের অঙ্ক, দুইটি মূলের অনুপাত 3:4 হলে তখন কি? একটা 3 আলফা একটা 4 আলফা। কাহিনী বুঝলা? আর বলছে দুইটি মূলের অনুপাত 2:3 হলে তাহলে একটা 2 আলফা একটা 3 আলফা। দুইটি মূলের অনুপাত 1:2 হলে একটা আলফা একটা 2 আলফা। আরো কি কিছু বলছে? এরপর অঙ্কটা দুইটি মূলের যোগফল শূন্য হলে, তার মানে আলফা আর একটা মাইনাস আলফা। এই তো সবগুলো অঙ্কের আসলে খেলাটা একই রকম। আবার একটা অঙ্কের মধ্যে বলছে দুইটি মূলের পরম মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। কি একটা অবস্থা! পরম মান সমান কিন্তু বিপরীত চিহ্ন অবস্থা। এটার মধ্যে আসলে আলফা এবং মাইনাস আলফাকেই বোঝাচ্ছে, কারণ তাদের মডুলাস যদি করা যায়, দুইটা মডুলাসই সমান হবে, কিন্তু চিহ্ন বিপরীত হওয়ার কারণে একটা প্লাস আর একটা কি মাইনাস। সো আমি তো সবগুলো অঙ্কের ওই আলফা এর চক্করটা প্রথম যে লাইনটা লেখা লাগে সেই লাইনটা তো সবগুলো অঙ্কের বলেই দিলাম। হয়তো এখানে সবগুলো অঙ্ক আমি করবো না, আর 2-3 অঙ্ক করলে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। একটু বলে দিলাম, খুব মজার একটা ব্যাপার। এই জন্য এইগুলা চলে আসলো কথায় কথায়, যে কিভাবে দুইটি মূলের যোগফল শূন্য, এই কথাটা থেকে আমরা এই চিন্তাটাকে মাথায় আনলাম। এরকম অনেকগুলো কন্ডিশন বলে দিলাম, তোমরা কথাগুলো একটু খেয়াল রেখে নেক্সট অঙ্কগুলোর দিকে একটু তাকালে বুঝতে পারবা যে কিভাবে করে তুমি মূলগুলোকে ডিসাইড করবা। কারণ মূলগুলোকে জানাটা সব থেকে মেন জরুরি ব্যাপার। এই মূলগুলোকে চিন্তা না পারলে এই অঙ্ক জীবনও করা যাবে না। আচ্ছা, যাই হোক, আমাদের এখান থেকে মূল কাজ যেটা, সেটা হলো আমাদের এখানে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা আমাদের লেখা হয়ে গেছে। আর কি বের করতে বলছে? মূল দুটি যোগফল শূন্য হলে এই সমীকরণটাকে সমাধান করতে। এখন তুমি তো ব্যাপারটা তো তুমি জানোই যে যে মূলটা সমান শূন্য হয় সেই মূলটা কিন্তু মানে যে মূলটাকে আমরা বিবেচনা করি সেই মূলটা কিন্তু আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করে, তাই না? তাহলে আমি এই লাইনটাকে কিন্তু লিখতেই পারি, অর্থাৎ এই যেমন এক্স এর মানের মতো, এক্স এর মানে এখানে আলফা আর এখানে কত মাইনাস আলফা, ওইরকম একটা ব্যাপার। তো যদি এখানে লেখো তাহলে এখানে কি লিখবা? 4 আলফা কিউব
16 আলফা স্কোয়ার 9 আলফা মাইনাস 36 ইকুয়াল টু 0 এক নং ধরো। আর যদি মাইনাস আলফা ইউজ করো, যেহেতু এটা আলফাকে সিদ্ধ করলাম একবার, তাহলে মাইনাস আলফাকে একবার সিদ্ধ করবো, তাহলে কি পাওয়া যায় মাইনাস 4 আলফা কিউব, কারণ এখানে আলফা কিউব তো তাহলে মাইনাস চিহ্ন থেকে যাবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 16 আলফা স্কোয়ার। আর এখানে যদি আমি মাইনাস আলফা যদি এখানে বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 9 আলফা মাইনাস 36 ইকুয়াল টু 0, ইকুয়েশন 2। ওকে, এখন আমার মনে হয় এই সমীকরণ দুটো থেকে আমি খুব সহজে অপনয়নের মতো করে কিছু একটা করতে পারবো, কিভাবে 1 এবং 2 যোগ করে। সো আমি এখানে একবারে লিখে দিই 1 + 2 উই গেট, যদি যোগ করে দিই এটা চলে যাবে, দারুণ ব্যাপার, এটা চলে যাবে। ওকে, 32 আলফা স্কয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0, তাই তো? 36 × 72। আচ্ছা, তাহলে 32 আলফা স্কয়ার ইকুয়াল টু 72, আলফা স্কয়ার ইকুয়াল টু 72/32, আলফা ইকুয়াল টু কত আসবে? 32/72 9/4 আসে, তাই তো? 9/4 কে যদি রুট করা যায় প্লাস মাইনাস 9/4, তাহলে আলফার মান প্লাস মাইনাস 3/2 পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু অলমোস্ট দুইটা মান পেয়ে গেছি, একটা প্লাস 3/2, একটা মাইনাস 3/2। এখন একটা তোমাদের একটু প্ল্যানিং এর কথা আমি একটু বলি। এখানে তুমি যদি ডাইরেক্ট এই আলফার মানটাকে বা এক্স সমান যদি আলফা লিখতা, এক্স সমান যদি মাইনাস আলফা লিখতা, তারপর যদি সেটাকে তুমি এক লাইন না করে আরেক লাইন করে তুমি যদি ওই যে ভাগসূত্র অঙ্কগুলো থিওরিতে তুমি যদি অঙ্কটাকে সলভ করতে যাইতে, তাহলে কিন্তু হইতো না। কেন? কারণ তুমি যখন x = আলফা লিখতা, একটু চিন্তা করে দেখো বিষয়টা, আমি এখানে অঙ্কের সাথে কানেক্টেড না, কিন্তু চিন্তা করার ক্ষমতাকে বাড়াইতে হবে তোমার। তুমি যদি এখানে লিখতা x = আলফা, তাহলে তুমি এখানে পাইতা x - আলফা = 0, কারেক্ট? এখন তুমি যদি x - আলফা যদি 3 নাম্বার লাইনে লিখতা, তখন কি তুমি জীবনও কোনো কিছুর সাথে গুণ করে এই লাইনটা পাইতা, কারণ এই লাইনের মধ্যে কোনো আলফাই নাই। আবার তুমি যদি এখানে লিখতা x - আলফা, তারপর তুমি যদি এখানে লিখতা x + আলফা = 0, তখন তুমি কি পাইতা? জীবনও কিন্তু পাইতা না। এই জন্য আমি এখানে যে কাজটা করব। আর তাছাড়া দ্বিতীয় সমস্যা, এখানে দুইটা মূল পাওয়া গেছে, আর এখানে 3 নাম্বার সমীকরণে যে লাইনটা লিখতে হয় সেখানে একটা ওয়ার্ড লিখতে হয়। যেমন একটু আগে একটা অঙ্ক দেখছিলাম, তাদের দুইটা মূলের গুণফল কিন্তু আমরা সেখানে লিখছিলাম। এই অঙ্কটাও ঠিক সেরকমই দুইটা মূলের গুণফল লিখবো, কিন্তু ডাইরেক্টলি এই আলফা দিয়ে কোনো একটা সমীকরণ বানিয়ে সেটা লেখা যাবে না। এই যে আমি আলফার মানটা বের করে নিলাম, এই মানটাকে এখন আমরা এক্স এর মান বিবেচনা করব, দেন আমি সেটা এখানে ইউজ করবো, আমার খেলা কমপ্লিট। দেখো কি হবে কি হয়। যা মুখে বললাম তা মনে হয় তোমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমি করে দেখাই, তাহলে বুঝতে পারবো। অর্থাৎ x = 3/2 যদি হয়, তাহলে লাইনটা কি হলো? 2x - 3 = 0, কারেক্ট? ইউজ করা করে গুণ করে সব এক পাশে নিয়ে আসলাম, এই পাশে শূন্য রাখলাম। আবার x = যদি -3/2 হয়, কোন পাশে গুণ করলে 2x + 3 = 0 পাবো। এখন এইটার এবং এইটার গুণফল সেটাও 0, সুতরাং 2x + 3 * 2x - 3 = 0। যদি a + b আমরা সূত্র ফেলি, তাহলে আমরা এখানে পাবো a² - b² = 0, তাহলে এখানে পাচ্ছি 4x² - 9 = 0। এইবার আমরা এখন যে কাজটা করব, এইটা মানেই কিন্তু এটাই কিন্তু আসলে এই সমীকরণটার মূল, কারণ ওই মূল থেকে আমরা এটা পাইছি, মানে সমীকরণটা পাইছি। এইটাকে এখন 3 নাম্বার লাইনে লিখে এই সমীকরণটার উপরে কাজ করে আমরা অপর মূলটাকে নির্ণয় করে ফেলবো, খেলা কমপ্লিট। সোজা কাজ, কিন্তু চিন্তাটা করা শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। কোথায় কোন কাজটা করতে হবে সেটা তোমাকে একটু বুঝতে হবে, আন্দাজে খালি করে গেলে কিন্তু অঙ্ক হবে না। এটা আমাদের মূল লাইন, এগুলো আর কোনো দরকার নাই, কারণ এগুলো থেকে আমি এখন এটা মেন সমীকরণ যেটা পেয়ে গেছি। আমি কিন্তু তোমাকে প্রথমে বলছি, আমি ডাইরেক্ট কিন্তু আলফাটা কিন্তু 3 নাম্বার লাইনে বসাতে এখানে পারলাম না। কেন? কারণ আমাদের এই লাইনটা আছে x এর জন্য, এই জন্য আমি আলফাটাকে সুন্দর করে গুছিয়ে সাইজ করে সেখান থেকে x টাইপের কোন একটা রাশি বানিয়ে নিলাম, তারপর সেটাকে আমি এখানে বসাবো, আমাদের কাজ হয়ে যাবে। তো উপর আমরা লিখবো প্রদত্ত রাশি, এক লাইন স্কিপ করে আরেক লাইনে শুরু করি, সেটা ছিল 4x² - 9। চিন্তা করে এখানে কত বসালে এটা হবে? x বসালে হবে, গুণ করলে 4x³ পাবো, ওকে পাইলাম। 9x পাওয়া যাচ্ছে, সেটাও পাইলাম। 4x² - 9, 9x না হয় মিলছে, কিন্তু x² তো এখনো মিলে নাই। তাহলে এক কাজ করি, আমরা এখানে কত নিব? 4 × 16 নিতে হবে, তাই তো? তাহলে +4 নেই, তাহলে 4 × 16 x² প্লাস আমার মাইনাস 4 9 36, বাহ দারুণ মিলে গেছে। তাহলে এখানে 4x² - 9 আর বাকি থাকে x + 4 = 0। এখন যদি এখান থেকে আমরা হয় অথবা করি,
হয় অথবা এইটুক তো আমাদের সবকিছু জানাই, তাহলে আমাকে শুধু এটা বের করতে হবে, কারণ আমাকে অপর যে মূলটা সেটা বের করতে বলছে। তাহলে অপর মূল তাহলে কি দাঁড়াইলো, x = -4 কমপ্লিট। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তিনটা যে মূল বের করলাম, এই তিনটা মূল কি কি বলো দেখি। একটা -4, আর এখান থেকে অথবা যখন হয় অথবা করবো, বা যে লাইনটা একটু আগে আমরা করছিলাম, x এর মান কত +3/2 -3/2, আর একটা কত -4। এই যে x এর তিনটা মান পেলাম, এই তিনটা মানে কিন্তু মূল। আলফা এর মানগুলো কিন্তু মূল না, আলফা এর মানগুলো থেকে আমরা x এর যে মানগুলো পাইছি সেটাই কিন্তু আমাদের নির্ণয় মূল, কারণ রাশিটা আমাদের x এ আছে, আলফা তো জাস্ট খালি আমাদের মূলের একটা কল্পনার অংশ। তাহলে আমাদের এটা কমপ্লিট। এইবার আমি তোমাদের জন্য 4 নাম্বার অঙ্কটা করে দিব। দেখা যাক 5 4 নাম্বারটা। দুইটি মূলের যোগফল 5, ওই যে সেটা মুখে বলে দিলাম, আগে লাইনটা লিখি। 3x³ - 13x² - x + 6 = 0। ধরি মূলদ্বয় বা মূলগুলো আলফা আর 5 - আলফা। আর আরেকটা মূল যদি বিবেচনা করি, তিনটা মূলই পাবো বিটা ধরে নিই। ঠিক আছে, সমীকরণে তিনটা মূল আলফা, 5 - আলফা আর এটা, তার মধ্যে দুইটা মূলের যোগফল 5। ঠিক আছে, তাহলে এই দুইটা মূলকে যদি আমি যোগ করি তাহলে তার যোগফল কত পাবো আমরা? 5 পাবো। ওকে, তাহলে আমাকে সমীকরণটি সমাধান করতে বলছে। দেখা যাক এই সমীকরণটা আমরা সমাধান করি কিভাবে। এর আগে যে অঙ্কটা করলাম ঠিক সেই অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করব। তবে এই অঙ্কটার মধ্যে একটু কাহিনী আছে। কি কাহিনী আছে? তুমি এখানে তিনটা মূল কিন্তু পেয়ে গেছো এবং এই সমীকরণটাকে তোমাকে সমাধান করতে হবে। আগেরটার মতো করে করলে এটা চলবে, তবে যদি বিটা সাহায্য নিয়ে করি তাহলে আমার মনে হয় একটু ইজি হবে। কিভাবে? আমি তিনটা মূলে প্রথমে যোগফল লিখি, মূলগুলির, আচ্ছা বাংলা লাইনটা লিখতেছি না, সরাসরি আমি লিখে ফেলতেছি। ওই যে কন্ডিশনগুলো প্রথমে যেগুলো বলছিলাম, আলফা 5 - আলফা প্লাস বিটা = সূত্রটা কি? -b/a -b, তার মানে 13/3। ওকে, তাহলে এখানে আলফা আলফা কাটা গেল, 5 + বিটা = 13/3। এখান থেকে আমরা প্রয়োজন বোধে বিটার মানটা বের করে নিয়ে আসতে পারবো। আর যদি তাদের যোগফলে গুণফলটা বের করি তাহলে সেখান থেকে পাবো আবার আলফা 5 - আলফা প্লাস 5 - আলফা বিটা প্লাস আলফা বিটা = সূত্রটা হলো c/a। c তাহলে তো এখানে মাইনাস থেকে যায়, -1/3। এখানে কাজ করলে কি দাঁড়ায় দেখি। 5 আলফা - আলফা স্কয়ার প্লাস 5 বিটা আলফা বিটা প্লাস আলফা বিটা = -1/3। আলফা বিটা চলে গেল, তাহলে এখানে আমাদের লাইনটা কি থাকে? 5 আলফা - আলফা স্কয়ার প্লাস 5 বিটা = -1/3। এইখান থেকে যদি আমরা বিটা এর মান বের করে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় সেই বিটা আমি এখানে বসালে পুরো লাইনটা আলফা হয়ে যাবে। আলফা হয়ে গেলে আমাদের সুবিধা বেশি। আচ্ছা, ইমপ্লাইজ ইউজ করি। তাহলে বিটা = 13/3 - 5। এখানে মাইনাস করলে কত মান পাওয়া যায় দেখি। 13/3 - 5 -2/3 পাওয়া যায়, -2/3। এটা হলো শুধু বিটার মান, তাহলে বিটার মানটা আমি এখানে বসাই দিই। 5 আলফা - আলফা স্কয়ার -5 দুগুণা 10/3, তাই তো? আর এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে +1/3 = 0। মিলটাম করা লাগতে পারে মনে হচ্ছে। 1/3 - 10/3 -3 পাইলাম। এক কাজ করি, এখানে মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে থাকবে আলফা স্কয়ার -5 আলফা প্লাস 3 = 0। মিলনান্ত করা যাবে না, তাহলে আমাদের সেই উৎপাদকের সেই যে সূত্রটা আমরা শিখে আসছিলাম সেই সূত্র আমরা এখানে ফেলে দিই। কি সূত্র শিখেছিলাম একটু মুছে দরকার, লাইনটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এখানে
এর মান 1, বি এর মান -5 আর সি এর মান 3। এই দেখো এই যে এ বি সি, তাহলে আলফার সূত্রটা কি হবে? -b ± √b² - 4ac/2a। আলফা মানে কি? এই যে x এর মান, আলফাই তো আমাদের বর্তমানে x এর মতনই, তাহলে মাইনাস আছে +5 ± √(-5)² - 4 ইনটু এর মান 1, সি এর মান 3, এর মান 1, 2 ± 5 5 25, 3 4 12। 25 থেকে 12 বিয়োগ করলে আমাদের আবার কত থাকবে? 25 - 12 13 থাকবে। এখানে তো আই পাইলাম না, ভালো হয়েছে। তাহলে এখানে লাইনটা কি দাঁড়ালো? 5, আমি একবার ভেঙে লিখতেছি এখানে। সুতরাং মূলগুলোর মধ্যে একটা মূল পাইলাম 5 + √13/2, আর একটা পাইলাম 5 - √13/2। সো আমরা কি তাহলে মূলগুলোকে বুঝতে পারছি? আর আরেকটা যে আমরা মান পাইছিলাম বিটা এর মান, বিটাও তো একটা মূল হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিটা এর মান কত পাইছিলাম জানো? কত জন পাইছিলাম এখান থেকে? -2/3 পাইছিলাম, 2/3 পাইছিলাম, যেটা ওই যে এই যে এখানে বসাইছিলাম, কারণ 5 দুগুণা -10/3 পাইছিলাম। আমি আবার বলতেছি তাহলে এখান থেকে যে তিনটা মূল বের হইলো, তার মধ্যে এটা হলো একটা হলো তোমার আলফা, একটা ছিল 5 - আলফা, আর একটা মূল কি ছিল? বিটা। তিনটা মূল লিখছিলাম না? তিনটা মূলের রেজাল্ট এ একটা, আর বিটা এর রেজাল্ট হলো -2/3। তাহলে এই তিনটাই কিন্তু আমাদের নির্ণয় সকল মূল। বুঝতে পারছি? এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব 6 এর 3 নাম্বারটা। এটা অনেকগুলো বোর্ডে আসছে, তবে অঙ্কটাও এই অঙ্কগুলোর মতন। তো দেখা যাক আমরা এখান থেকে 6 এর 3 নাম্বারটা কিভাবে সলভ করতে পারি। মূল লাইনটাকে লিখি, এটা একটা ত্রিঘাত সমীকরণ। 2x³ - x² - 22x - 24 = 0। যেখানে তারা যে কথাটা বলছে যে তাদের দুইটি মূলের অনুপাত 3:4, তাহলে ওই যেটাকে কি বললাম, তাহলে একটা মূল কি হবে? 3 আলফা, একটা মূল কি 4 আলফা, এবং আরেকটা মূল কি হবে? বিটা। সো ধরি মূলগুলো 3 আলফা, 3:4 বলছে, 4 আলফা এন্ড বিটা। গামা ধরলেও হইতো। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে, সমীকরণ সাপেক্ষে আমাদেরকে সমাধান করতে হবে। আগে কাহিনী, আমি যে কাজটা করবো, মূলগুলোর যোগফল বের করব, মূলদ্বয়ের পাশাপাশি গুণফলের যোগফল বের করলে আমাদের মনে হয় অঙ্কের কাহিনী বের হয়ে আসবে। তাহলে 3 আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা -b/a সূত্র, তাহলে মাইনাস প্লাস 1/2 আসবে, তাই তো? এখানে কাজ করলে 5টা আলফা প্লাস বিটা 1/2। এখান থেকে আমরা বিটা এর মানটা বের করতে পারবো। তাহলে বিটা ½ - 5 আলফা, এটা কাজে লাগতে পারে আমাদের। আবার কি দাঁড়াইলো, যদি পাশাপাশি গুণফলেরটা বের করতে চাই, c/a, তাহলে -22/2। সেখানে কাজ করে 3 4 12 আলফা স্কয়ার, 7 আলফা বিটা -11, 12 আলফা স্কয়ার প্লাস 7 আলফা বিটার মানটা বসায় দেই, হাফ মাইনাস 7 আলফা -11, 12 আলফা স্কয়ার 7 আলফা/2 -49 আলফা স্কয়ার -11। এখন দেখতে পাচ্ছি এই 2টা ঝামেলা করতেছে, এজন্য সবকিছুকে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে হবে 24টা আলফা স্কয়ার। আর এখানে যখন কাজ করি, তাহলে এখানে থাকবে 7 আলফা, এখানে থাকবে 98টা আলফা স্কয়ার -11। এখন যদি যোগ বিয়োগের কাজ করি, 24 থেকে 98 বাদ দিলে কত থাকে? 24 - 98 -74 আলফা স্কয়ার প্লাস 7 আলফা প্লাস 11 = 0, তাই তো? এখন প্রবলেম হচ্ছে মাইনাস কমন নিতে হবে, নাহলে তো আমি এখানে কোনো কিছু করতে পারবো না। এগুলো মুছে দিই।
যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে মাইনাস বসে পাঠিয়ে দিই, তাহলে 74 আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা মাইনাস 11। তো 11 দুগুণে যখন গুণ করছিলাম উভয় পক্ষে তখন এটা হয়ে যাবে 11 দুগুণে কত 22। ওকে, তাহলে এখানে মাইনাস 22 ইকুয়াল টু 0, মাইনাস পাঠিয়ে দিই, তাহলে 74 আলফা স্কোয়ার 7 আলফা মাইনাস 22 ইকুয়াল টু 0। এখন দেখা যাক এটাকে আমরা কিভাবে কি করতে পারি। এটাকে আমার মনে হয় মিলাটাম করা অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। আর তারা এখান থেকে কি বের করতে বলছে, সমীকরণটি সমাধান করতে বলছে, আর কোনো কিছু বলেও নাই। সো আমি আপাতত এখানে এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা আমাদের কাজে লাগবে না, তবে বিটা এর মানটা আমাদের কাজে লাগবে। হাফ মাইনাস 7 আলফা, তাহলে এখানে a এর মান 74, b এর মান -7, c এর মান -22। আলফার মানটা যদি বের করি -b মানে +7 প্লাস মাইনাস রুট ওভার 49 - 4 ac, c এর মান কত -22 বাই 2a, তাই তো? তার মানে 2 × 74 প্লাস মাইনাস 49 প্লাস, দেখা যায় এখান থেকে বিশাল কিছু কি পাই, 4 গুণ 74 গুণ 22, 6512, 74 × 2 148, 49 প্লাস 6512 কাজ করলে শুধুমাত্র 81 পাবো, বা সহজে হয়ে গেল, দেখা যায় 148। তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমরা যদি প্লাস হিসাব করি তাহলে এখানে পাবো একবার 7 প্লাস 81 148, আর যদি মাইনাস হিসাব করি 7 মাইনাস 81 148, দেখা যায় কত পাওয়া যায়, 7 প্লাস 81 বাই 148 কাজ করলে 567148 পাওয়া যাবে। 7 মাইনাস 81 148 কাজ করলে মাইনাস হাফ পাওয়া যাবে। এখানে এই মানটা গ্রহণযোগ্য নয়, তুমি লেখা রাখো নট অ্যাকসেপ্টেড, কারণ এই মানটা অনেক বড় হয়ে গেছে, যা কিনা আবার এই 3 আলফা বা 4 আলফাকে মেনে চলবে না, শুধুমাত্র x এর মান -হাফ মানে সরি আলফার মান -হাফ এটা অ্যাকসেপ্টেড মান। ওকে, এখন এই আলফার মান যদি -হাফ হয়, আমার যে তিনটা মূল ছিল, কি কি মূল ছিল, একটা 3 আলফা, একটা 4 আলফা, আর একটা ছিল কি বিটা, তাহলে 3 আলফা 4 আলফা এবং বিটার মান বের করলে কাজ কমপ্লিট। তাহলে এখন লিখি, সুতরাং 3 আলফা ইকুয়াল টু 3 ইন্টু -হাফ, তার মানে কত আসলো -3/2, এই একটা মূল। 4 আলফা যদি কাজ করি 4 ইন্টু -হাফ, এখানে কাজ করলে -2, এই একটা মূল। আর বিটার এখানে যদি মান বসায় দিই তাহলে হাফ -7 ইন্টু আলফার মান -হাফ, মাইনাস প্লাস, তাহলে মানটা কত আসবে 7/2, 8/2, তার মানে কত পাওয়া যাবে 4। এই যে আমাদের তিনটা মান আমরা এখান থেকে বের করলাম, কি কি মান আমাদের এখানে ছিল, আমাদের এখানে মান বের হয়েছিল একটা -3/2, একটা -2 আর একটা 4, এই তিনটা মানে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু খুব সোজাই, তবে এই অঙ্কগুলো সব আগের অঙ্কগুলোর মতো না। এবার আমরা আরেকটা অঙ্ক করব, বলতে পারি আমরা এই অধ্যায়ের লাস্ট যদি অঙ্কটা আমরা যদি করি, সেক্ষেত্রে অঙ্কটা কোনটা করা যায়, 11/4 নাম্বারটা করে দিই, এটা করলে আমাদের কমপ্লিট, আর কিছু করা লাগবে না। সো 11/4 শুরু করা যাক। এখানে যেটা বলছে যে একটি চতুর্ঘাত সমীকরণ তৈরি করো যার দুইটি মূল যথাক্রমে 2, 3 এবং বাকি দুইটা মূল আরেকটা সমীকরণের মূল। হ্যাঁ, কি কথা ঘুরিয়ে ফিরে বলছে, ঠিক আছে? সো যেহেতু দুইটি মূল কি কি 2, 3 হলে দুইটি মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ, এখানে দুইটা দ্বিঘাত সমীকরণ হবে, একটা তো দেওয়াই আছে, একটা দ্বিঘাত সমীকরণ এখন বানাবো।
সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই একটা সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণ তৈরি করতে হবে চতুর্ঘাত সমীকরণ, যা দুইটা সমীকরণের মূল, তার মানে এই দুটো সমীকরণকে গুণ করে দিব। সুতরাং লিখি চতুর্ঘাত সমীকরণ, লাইনটা কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। যদি আমরা এখানে গুণটা করে দিই তাহলে এখানে পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 5x স্কোয়ার, ওকে, মাইনাস 5x কিউব মাইনাস 4 পাশা 20x স্কোয়ার মাইনাস 5 পাশা 25x, ওকে। আর এখানে পাচ্ছি 6x স্কোয়ার 4 ছক 24x 5 ছক 30 ইকুয়াল টু 0। তাহলে লাইনটা কি দাঁড়াইলো x টু দি পাওয়ার 4, 4 থেকে 5 বিয়োগ করলে মাইনাস একটা x কিউব, 5 থেকে এটা বাদ দিলে মাইনাস 15, মাইনাস 15 এর সাথে যদি প্লাস 6 করা যায় মাইনাস 15 প্লাস 6 মাইনাস 9 x স্কয়ার আর x এর টার্ম কে আছে মাইনাস 25 আর কে প্লাস 24 আর কেউ আছে 9, তাহলে তো মাইনাস x প্লাস 30 ইকুয়াল টু 0। বাস আমাদের তাহলে কমপ্লিট। সো আমাদের 4.2 অধ্যায়টা পলিনোমিয়ালস এর বাকি ছিল, তা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট আমরা হয়তো বা অন্য কোনো অধ্যায়ে আসতে পারি। সো সবাই ঠিকঠাক মতো অঙ্কগুলো তুলে রেখো। অঙ্কগুলো পড়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, একটা অঙ্ক করতে হচ্ছে তো আবার অঙ্ক করতে গিয়ে মাঝে মাঝে কারেন্ট চলে যায়, কি যে একটা বিপদ। সো ঠিক আছে, তোমরা তাহলে ভালো করে অঙ্কগুলো সবগুলো শেষ করে ফেলো। আজকে এই পর্যন্তই, বাই।